নমস্কার, শুভ সন্ধ্যা। সত্যজিৎ রায়ের সোনার কেল্লার সেই নকল ডক্টর হাজরার সংলাপটা মনে আছে? বিছা টিকটিকির খাদ্য নাকি টিকটিকি বিছার খাদ্য? আমরা যুক্তিতক্কের এই বিশেষ পর্বে একটু ঘুরিয়ে বলতে পারি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য গোয়েন্দা গল্প নাকি গোয়েন্দা গল্পের ওপর ভিত্তি করে এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে। টালিগঞ্জ হঠাৎ প্রেম, ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, এমনকি বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন ছেড়ে একেবারে ক্রাইম থ্রিলার আর গোয়েন্দাদের হাত ধরেছে। আর যথারীতি দুজন গোয়েন্দা, দুজন ভগীরথ, একজন তার বয়স 50, 1965 সালে সন্দেশের পাতায় প্রথম আবির্ভাব এবং 74 সালে পর্দায়, অবশ্যই ফেলুদা। আরেকজন 84 বছর বয়সে রীতিমতো বুড়ো হারে ভেলকি দেখাচ্ছেন, ব্যোমকেশ বক্সী। এছাড়া শীর্ষেন্দু মুখোপাধ্যায় শবর দাশগুপ্ত, সুনীল গঙ্গোপাধ্যায় সন্তু কাকাবাবু, সমরেশ মজুমদারের অর্জুন, সমরেশ বসুর গোগল, নিহার রঞ্জন গুপ্তের কিরিটি, এরা তো আছেনই। অতএব এই যে দীর্ঘ তালিকা, এটাকে ক্রমশ আরও না বাড়িয়ে আসুন প্রস্তাবের পক্ষে কারা বলবেন এবং প্রস্তাবের বিষয়তে যাই। 50-এও চাই ফেলুদাকে, 84-তেও ব্যোমকেশ ভরসা, বাংলা ছবির জীবন কাঠি গোয়েন্দাগিরি। প্রস্তাবের পক্ষে আছেন চিরঞ্জিত, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, মৈনাক ভৌমিক এবং অঞ্জন দত্ত। প্রস্তাবের বিপক্ষে আছেন কৌশিক সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, তিলোত্তমা মজুমদার এবং অশোক বিশ্বনাথন। আমার প্রথমে প্রস্তাবের পক্ষে চিরঞ্জিত বলবেন, সেই কিরিটি যিনি একেবারে নতুনভাবে পর্দায় আসছেন কিছুদিনের মধ্যে। এবং চিরঞ্জিত এর আগে একাধিক ক্রাইম থ্রিলার করেছেন, কিন্তু এই কিরিটিতে নতুনভাবে বাঙালি দর্শক তাকে হয়তো আবিষ্কার করবে, অপেক্ষায় আছে। কি বলবেন চিরঞ্জিত? একেবারে নিজের কাঁধে, গোয়েন্দাদের কাঁধে গোটা ইন্ডাস্ট্রির ভার বহন করছেন প্রথম বক্তা। গুড ইভিনিং এভরিবডি। আমি এমন একটা সাবজেক্টে কথা বলতে এসেছি যেটার অ্যাকচুয়ালি প্রবক্তা আমি নই, কারণ আমি সব ছবি ভালোবাসি, সব রকম গল্পই ভালোবাসি। কিন্তু ঘটনাচক্রে এই মুহূর্তে আমাদের বাংলা ছবির এমন একটা সময় এসছে যখন দেখা যাচ্ছে যে অন্য যে কোনো ছবির তুলনায় গোয়েন্দা কাহিনী, গোয়েন্দা ছবি অনেক বেশি ভালো চলছে। এটার কারণ কি সেটা হয়তো একটুখানি আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে, বড়ভাবে অনেক অ্যাকশন ফিল্ম করতে গেলে যে অর্থটা লাগে, এই মুহূর্তে একটু সংকুচিত বাংলা ছবির বাজারটা, সেখানে সেই বাজেটটা আমরা পাচ্ছি না। সেই কারণে আমরা একটা ইলাবোরেটলি একটা বড় ছবি হয়তো করতে পারছি না। যেমনভাবে হিন্দি ছবি, সাউথ ইন্ডিয়ান ফিল্ম, বাইরের ছবি, বিদেশি ছবি তো আছেই, সেগুলো যেভাবে বড় বাজেট নিয়ে যেভাবে একটা মিশন ইম্পসিবল করতে পারে, বা হিন্দিতে যেভাবে ছবি করতে পারে, হয়তো কয়েকশো কোটি টাকার বাজেট থাকে তাদের, সাউথেও তাই। আমাদের এখানে বাজেটটা সংকুচিত হয়ে গেছে। একটা সময় ছিল যখন আমরা মানে যে উত্তমবাবুর সময়, সুচিত্রা সেনের সময়, তখন এক একটা ছবির বাজেট আমি শুনেছিলাম 6 থেকে 8 লাখ টাকার মতো হতো সে যুগে, মানে সেটা 60s 70s এর কথা বলছি। সেখান থেকে প্রায় 50 বছর পেরিয়ে গেছে, কাজে বাজেটটা কিন্তু সেই অর্থে আমাদের বাড়েনি, কারণ বাজারটা বাড়েনি। প্রথম ধাক্কা খেয়েছিল উত্তমবাবুর মৃত্যু, তারপরে এলো সুচিত্রা সেন তো ছবি করছিলেন না, কাজে এই দুজন সুপারস্টার, অল টাইম সুপারস্টার্স, তারা সরে গেলে ছবির চেহারা কিরম হয় বোঝা যাচ্ছে। মানুষ ওদের দেখে যেতেন। গ্রামে গঞ্জে কম সিনেমা হল থেকে অনেক 750 সিনেমা হল তৈরি হয়েছিল শুধুমাত্র এদের ইমেজের জন্য। বহু মানুষ ছিলেন যাদের কাছে পয়সা ছিল, তারা এদের দুজনের ছবি তারা হলে আনবেন এবং সবাই দেখবে ওই অঞ্চলে, এটা ভেবে তারা অনেক সিনেমা হল তৈরি করেছিলেন। যার একটা চেহারা আমরা সিনেমাওয়ালাতে দেখেছি, যে কিভাবে প্যাশন তার, কিভাবে আঁকড়ে থাকার চেষ্টা করছিলেন, একটা হলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন, আর বারবার বলছিলেন সেই উত্তম কুমার নেই, মিস করছিলেন তাকে। তারপর একটা সময় এলো যখন টেলিভিশন এসে গেল, মানুষ ঘরে চলে গেল, অনেক সিনেমা পেতে আরম্ভ করলো। তারপর একটা সময় এলো যখন আবার ভিডিও হাউসেস তৈরি হয়ে গেল, বাড়ি বাড়ি ভিসিআর এসে গেল, সিডি ক্যাসেটস এসে গেল।
তারপরে সেগুলো সিডিতে রূপান্তরিত হলো এবং আলটিমেটলি একটা জায়গায় পৌঁছালাম যখন একটা মিনিমাম টাকা দিয়ে মাল্টিপ্লেক্সে হয়তো ঢুকতে হচ্ছে। সেখানে হয়তো 80 টাকার টিকিট, 120 টাকার টিকিট, 180 টাকার টিকিট, এখানে সে যুগে ছিল সেটা 1 টাকা 25 পয়সা বা 1 টাকা 45 পয়সার টিকিট। এটা বিরাট পার্থক্য একটা টিকিটের ক্ষেত্রে হয়েছে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট হলো সাধারণ মানুষের থেকে সিনেমাটা যেটা অনেক দূরে ছিল সেটা মাঝখানে তারা ফিরে এসেছিলেন ওই 750 হলে। সেই সময়টা আমরা একটু কাজ করেছি, আমি সেই সময়টা প্রচুর কাজ করেছিলাম। তখনও হয়তো কিছু ছবি কমার্শিয়াল সেট আপের ছবি চলছিল, ভালো চলেছে, সুপারহিট ছবি আছে সেই সময়, কিন্তু ছবির মানটা নেমে যাচ্ছিল, কারণ যাদের কেটার করা হচ্ছিল তাদের স্ট্যান্ডার্ডটার জন্য নামছিল। এবার কোনো একটা স্টেজ এলো যখন সেলফোন এসে গেল, তখন সেলফোনের খরচায় এখনকার একটা টিকিট কাটতে যে টাকাটা লাগে সেটা দিয়ে 1 মাসের সেলফোনের খরচা চলে যায় একজন সাধারণ মানুষের। কাজে সে কনসেন্ট্রেট করলো সেলফোনে, সেটার খরচা সে জোগাড় করতে আরম্ভ করলো। এই করতে করতে সিনেমা থেকে সরতে আরম্ভ করলো মানুষ এবং সিনেমা হলের সংখ্যা কমতে আরম্ভ করলো। জমির দর এত বেড়ে গেল যে একটা সিনেমা হলকে মেনটেন করে সেখানে সেই খরচাটাতে যা সেখান থেকে তুলতে পারতো একজন মালিক, সেই তুলনায় সেই জমিটা বিক্রি করে সেখানে একটা মাল্টি স্টোরিড হলে অনেক বেশি লাভ হয়, অনেক বেশি পয়সা পাওয়া যায়। কাজে একটা ইকোনমিক্সও কাজ করতে আরম্ভ করলো এখানে একটা। এইসব করে যাই হোক একটা সময় এলো যখন আমাদের বাজেটটা কমতে আরম্ভ করলো, সিনেমা হল এখন 250 এসে পৌঁছেছে, তার থেকেও কমে গেছে 750 থেকে 250। কাজে এটাকে সার্ভাইভ করার জন্য একটা জায়গা তো থাকতেই হবে। টেলিভিশন কিছুটা হেল্প করে, সিরিয়ালস হেল্প করে, কিন্তু প্রধানত যেটা হয় সেটা হচ্ছে সিনেমাকে বাঁচানোর জন্য এখন যে ছবিগুলো হয় সেগুলো কিন্তু অত্যন্ত ভালো ছবি, অ্যাওয়ার্ড উইনিং ফিল্মস আমরা তৈরি করতে পারি। আমরা অনেক ইন্টেলিজেন্ট ছবি করছি আগের থেকে। আমি ছবিকে দুভাবে ভাগ করি, ভালো খারাপ তো পরের কথা। প্রথম হচ্ছে ফিল্মস ফর ইন্টেলিজেন্ট পিপল আর নর্মাল পিপল, এই দুজনের মধ্যে দুরকম ছবি হয়। এই গ্রাফটা একটু পাল্টে গেছে। ফিল্মস ফর ইন্টেলিজেন্ট পিপল এখন আমরা তৈরি করি, কিন্তু দেখা যাচ্ছে যেটা ঘটনাচক্রে সেটা হচ্ছে তার মধ্যে একটু থ্রিল লাগে। যে কোনো ছবির মধ্যে, যে কোনো ভালো গল্পের মধ্যে, ভালো সিনেমার মধ্যে হয়তো একটা হাতে রিভলভার এলে সুবিধে হয়, একটা টেনশন এলে সুবিধা হয়, একটা সাসপেন্স এলে সুবিধা হয়। সেটা সারা পৃথিবীর ছবিতে এসে গেছে, দারুণ দারুণ ছবি তারা তৈরি করছে। কিন্তু যেটা মুশকিল হচ্ছে সেই বাজেটটা আমাদের হাতে নেই যে আমরা সেটা ইলাবোরেটলি করতে পারি। তখন ফেলুদা আমাদের রক্ষা করতাম, ব্যোমকেশ রক্ষা করতাম। আমি নিজে কতগুলো ছবি করেছি, আমাদের কর্নেল করেছি, সেটা রিলিজ হয়নি এখনো, সৈয়দ মুস্তাফা সিরাজের। কিংবা তারপরে মণিহারা করেছি, আরেকটি চরিত্র। তারপরে করলাম ষড়রিপু, এগুলো অবশ্য নিজস্ব ওদের লেখা গল্পের ওপর ছবি। তারপরে এখন আমি কিরিটি করলাম। এগুলো একটা আইকনিক ক্যারেক্টার, এই প্রত্যেকটি চরিত্র ভীষণভাবে বাঙালির পরিচিত বহু বছর ধরে। কাজে সেই জন্য ব্যোমকেশ, ফেলুদা, কিরিটি, শবর এরা ফিরে ফিরে আসছে। কিন্তু আমার মনে হয় এরা ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রিকে হেল্প করছে, কারণ এই ছবিগুলো চলছে, মানুষ দেখছে, ইন্ডাস্ট্রি উপকার হচ্ছে। কিন্তু একটা মুশকিল হচ্ছে ডার্থ অফ স্টোরিজ। এখনকার লেখকদের কাছ থেকে আমরা তত ছবি পাচ্ছি না। সুনীলদা নেই, মিতিন মাসিও মানে তার স্রষ্টা ইনি ছিলেন, তিনিও নেই, সৈয়দ মুস্তাফা সিরাজ নেই, কাজী কর্নেলও নেই। কমেছে কিছু, আরও নিশ্চয়ই আসবে নতুন করে। আমাদের নিশ্চয়ই মনে হয় বাংলা ছবিকে বাঁচানোর জন্যে একটা বিরাট অবদান রয়ে গেল গোয়েন্দাদের। ধন্যবাদ। ধন্যবাদ দীপক দা। চিরঞ্জিত একেবারে সময় ধরে, ইতিহাস ধরে বলার চেষ্টা করছিলেন যে একটা ভয়েড, একটা শূন্যতা উত্তম কুমার পরবর্তী সময়, তার জন্য বাংলা ছবির ক্ষেত্রে
রহস্যের এই বারবারন্ত, এই রহস্যের চাষাবাদ বারবার হয়েছে। আমি শুধুমাত্র কিছু তথ্য আপনাদের সামনে এই প্রসঙ্গে রাখবো। উত্তম কুমারকেও কিন্তু তার কেরিয়ারের নানা পর্যায়ে একের পর এক এই চিরঞ্জিত যাকে বলছিলেন টেনশন আছে, সাসপেন্স আছে, রিভলভার আছে, সেই ধরনের ছবি করতে হয়েছে। যেমন শেষ অঙ্ক করছেন উত্তম কুমার 63 সালে, 67 সালে চিড়িয়াখানা করছেন অবশ্যই সত্যজিৎ রায়ের পরিচালনায়, 74 সালে করছেন যান্ত্রিকের পরিচালনায় যদি জানতেম, 76 সালে করছেন নিধিরাম সর্দার রবি ঘোষের পরিচালনায়। সুতরাং উত্তম কুমারকেও কিন্তু এই গোয়েন্দাগিরির পথে, অন্তত এই সাসপেন্স, এই টেনশনের পথে পা বাড়াতে হয়েছিল। আমার বিপক্ষে প্রথম বক্তা কৌশিক সেন। আমার একটাই ছোট্ট প্রশ্ন থাকবে যে স্কটল্যান্ডে একটা প্রবাদ আছে যে চাহিদার তুলনায় যোগান যদি বেড়ে যায় তাহলে নুন দিলেও তরকারি আলুনি লাগে। টালিগঞ্জে কি সেই সম্ভাবনা আছে? কৌশিক। নমস্কার। প্রতিপক্ষের বক্তা হলো চিরঞ্জিত দা যেভাবে শুরু করেছেন, ব্রিলিয়েন্ট, খুব ভালো। এবং আমার মনে হয় যে অ্যাকচুয়ালি আজকে খুব একটা তর্কাতর্কি হওয়ার সম্ভাবনাটা কম। তার কারণ একজন পেশাদার অভিনেতা হিসেবে আমি যদি গোয়েন্দা গল্পে অভিনয় করি তাহলে সেটা তো আমার কাছে তো মানে একেবারেই মন্দ নয়। বরঞ্চ আমি অনেকগুলি গোয়েন্দা গল্পে অভিনয় করেছি। সাম্প্রতিককালে কিরিটির একটি চরিত্রে তো কিরিটির আরেকটি ছবি হয়েছে, তাতে তো বটেই। তাছাড়াও অঞ্জনদার পরিচালনা এবং আরো অনেকগুলো কাজ করেছি, এবং সেখানে অভিনেতা হিসেবে, একজন পেশাদার অভিনেতা হিসেবে আমার তো ব্রিলিয়েন্ট লেগেছে কাজ করতে। কিন্তু সমস্যাটা যদি তথ্যের কথা ওঠে তাহলে তথ্যগত দিয়ে দেখবো যে সাম্প্রতিককালে যদি আমি এটা তর্কের খাতিরে ধরেও নিই যে কম্প্যারিটিভলি অন্যান্য ছবিগুলোর তুলনায় গোয়েন্দা গল্প বেশি চলেছে, কিন্তু সেটাও কিন্তু তথ্যগত দিক থেকে একটু মেনে নেওয়া একটু মুশকিল আছে। কারণ আমাদের হাতের তালিকার সামনেই একদম যদি ভূপেত্রের ভবিষ্যৎ থেকেও আমরা ধরি তাহলেও কিন্তু একটু মুশকিলে পড়তে হবে। তারপরে ওপেনটি বায়োস্কোপ এসে যাচ্ছে, মুক্তধারা এসে যাচ্ছে, বেলা শেষে এসে যাচ্ছে, প্রাক্তন এসে যাচ্ছে, সাম্প্রতিককালে জুলফিকার এসে যাচ্ছে, যেগুলো নিয়ে মানে আমি বলবো না যে প্রত্যেকটা ছবি একদম তর্কের ঊর্ধ্বে। ছবির ভালো মন্দ নিয়ে নিশ্চয়ই আমরা বলছি না, আমরা টার্ন আপ নিয়ে বলছি। ছবিগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, এটা ভালো নয়, ওটা ভালো নয়, সেটা যেমন মানুষ বলছেন, একই সঙ্গে কিন্তু হল ভর্তি করে দেখছেনও। ফলে তথ্যের দিক থেকেও কিন্তু এটা ঠিক বলা যাবে না যে গোয়েন্দা গল্পের ওপরে বা গোয়েন্দাদের ওপরে নির্ভরশীল হয়ে রয়েছে টালিগঞ্জ সম্পূর্ণভাবে। আরো দুটো দিক আছে। একটা, এটা আমার মনে হয় যেহেতু আমি থিয়েটারের লোক, শুধু আমি থিয়েটারের জায়গা থেকে একটু বলতে পারি চট করে, সেটা বোঝাতে আমার কমিউনিকেট করতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের শুধু পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে যারা যখনই থিয়েটার করেছেন, কেউ থিয়েটারটার উপর নির্ভর করে শুধু থিয়েটার করতে পারেননি। কাউকে ব্যাংকে চাকরি করতে হয়েছে, কেউ প্রফেসরি করেছেন, কেউ স্কুলে মাস্টারি করেছেন। শুধু থিয়েটারটা করে গেছেন খুব কম মানুষ। সমু মিত্র একমাত্র, তাও মানে একটা সময় উনি সিনেমা করেছেন, পরবর্তীকালে একমাত্র উনি দৃষ্টান্ত, আদারওয়াইজ কেউ করতে পারেন না, উৎপল দত্ত না অজিতেশ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাহলেও এখনো আমি যে নাট্যদলের সঙ্গে যুক্ত, সেই নাট্যদলে এই মুহূর্তে একদম রেজিস্টার্ড মেম্বারের সংখ্যা 30। বাকি 5-7 জন এমনি বসে থাকে, তাদেরকে আমরা এখনো সভ্যপদ দিইনি, এবং এদের কাউকে আমরা পয়সা দিতে পারি না। কিন্তু এরা প্রায় প্রত্যেকেরই আমার দলে 5-6 বছর করে হয়ে গেছে। তাহলে কিসের জন্য আছেন? পয়সার জন্য নয়। তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে এই অভিনয় শিল্পটা, যেটার সঙ্গে সিনেমাও যুক্ত, এটা শুধুমাত্র অর্থকড়ির উপর নির্ভর করে না, এটার সঙ্গে এস্থেটিক্স, একটা ট্রেনিং ইত্যাদিও যুক্ত আছে। ঠিক যে কারণে আজকে অঞ্জন দত্ত যখন হেমন্ত বানাচ্ছেন এবং ব্যোমকেশ বানাচ্ছেন, সেখানে যেরকম ব্যোমকেশ সাকসেসফুল হওয়াটা খুব ইন্ডাস্ট্রির পক্ষে প্রয়োজন, তেমনি হেমন্ত ততটা সাকসেসফুল না হলেও কিন্তু হেমন্তটা হওয়া প্রয়োজন। কারণ হেমন্ত যদি না হয়, সিনেমাওয়ালার মতো যদি ছবি না হয়, যে সিনেমাওয়ালা অতটা লোকের কাছে মানে ফিনান্সিয়ালি অ্যাকসেপ্টেড হয়নি, কিন্তু এই ছবিগুলো আবার যদি না হয় তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে একজন অভিনেতার দিক থেকে সমস্যা আছে যে সে সারাক্ষণই কি ওই ধরনের চরিত্রে অভিনয় করে যাবে, বা দর্শকের দিক থেকেও হচ্ছে কি, অর্থাৎ ইন্ডাস্ট্রিটা, এই যে ইন্ডাস্ট্রির বাঁচার প্রশ্ন উঠছে, এই বাঁচাটা তো 2 রকমের বাঁচা হয়। একটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে বাঁচা, আর একটা এস্থেটিক্যালি বাঁচা। আমি ওই জন্য থিয়েটারের উদাহরণটা দিলাম, আমি সাহিত্যের উদাহরণ দিতে পারি। মানে
মানে কজন কবি কজন সাহিত্যিক খুব কমফোর্টেবলি জীবনযাপন করতে পারেন, মানে তাদের লেখা কতটা মানুষের কাছে, সাধারণের কাছে পৌঁছয়, তাহলে কি মানুষ কবিতা লেখা বন্ধ করে দেবে? ভালো সাহিত্য বন্ধ হয়ে যাবে? তাহলে তো ভয়ঙ্কর একটা ক্রাইসিস তৈরি হবে। ফলে অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আবার অন্য 5টা ইন্ডাস্ট্রির সঙ্গে গুলিয়ে ফেলাটা কিন্তু মুশকিল হবে। এখানে যেমন নিশ্চয়ই আজকে যেমন চিরঞ্জিত দা বলছিলেন যে যে 80-র দশকের কথা বলছিলেন, আমার কাছে কিন্তু 80-র দশকে সত্যি আই এগ্রি উইথ চিরঞ্জিত দা যে ওই সময় ছবির স্ট্যান্ডার্ডটা নেমে যাচ্ছিল। কিন্তু ওই সময় যদি চিরঞ্জিত দা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল থেকে শুরু করে এরা তখন পরপর কাজ না করতেন, এবং তখন যারা হিরোইন ছিলেন, আমরা সবাইয়ের অভিনয় হতো, আমি এখানে দাঁড়িয়ে বলবো না মিথ্যে কথা, সবার অভিনয় আমার দারুণ লাগতো, নিশ্চয়ই নয়, কিন্তু ওই রকম একটা সময়, একটা 80-র দশকে একটা পশ্চিমবঙ্গের একটা সব দিক থেকে ভীষণ স্ট্যাগনেন্ট সময়, যদি আমি একটু রাজনৈতিকভাবে বিশ্লেষণ করি, ভেরি ভেরি স্ট্যাগনেন্ট পিরিয়ড। সেই সময় কিন্তু কাজ পাচ্ছিলেন না মানুষ। সেই সময় যদি ওই ছবিগুলো এরা হিট দিতে না পারতো, তাহলে কিন্তু প্রচুর টেকনিশিয়ানস, প্রচুর আর্টিস্টরা রীতিমতো ক্রাইসিসে পড়তো। ওই ক্রাইসিসের পিরিয়ডটা পেরিয়ে আসার পরে ইন্টেলিজেন্ট ছবি হেনতান এগুলোতে উঠছে, কিন্তু তাই বলে ওই পিরিয়ডটাকে আমি কমপ্লিটলি নস্যাৎ করতে পারবো না। হ্যাঁ, ফলে এবার সেই সময় যে ছবিগুলো এবার হিট করেছে, সে সময় আবার কটা গোয়েন্দা ছবি হয়েছে। সুতরাং গোয়েন্দা ছবির ওপরে বাংলা টালিগঞ্জ নির্ভর করে কোনোদিনই ছিল না, আজও নেই। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ কৌশিক। সীমন্ত হীরা গল্পে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখছেন, মানে অজিত বলছে আর কি, যে চোর ধরার একটা অপূর্ব মাদকতা রয়েছে, তাহা অস্বীকার করার কোনো উপায় নাই। আমি জানি না যে ব্যোমকেশের ছবি তৈরির এই ধরনের মাদকতা আছে কিনা, কিন্তু আমার প্রস্তাবের পক্ষের পরের বক্তা নিঃসন্দেহে একের পর এক ব্যোমকেশের ছবি করে যান। ব্যোমকেশের মুখ পাল্টে যায়, কিন্তু সাফল্যের কোনো হেরফের হয় না, অর্থাৎ টিকিটের কাটতি একই থাকে। আমার পক্ষের পরের বক্তা অঞ্জন দত্ত। অবশ্যই কৌশিকের কথা সূত্র ধরে আমার জানতে ইচ্ছে করবে যে পরিচালক অঞ্জন দত্তের কাছে হেমন্ত বা দত্তবাসেস দত্তর থেকে যখন ব্যোমকেশ বেশি সফল হয়, তখন সেটা কোথাও সাফল্যের আনন্দের পাশাপাশি যন্ত্রণার খোঁচাও কি থাকে? সুমন, আমার এখানে বেসিক্যালি 3টে জিনিস বলার আছে আর কি। আমার মনে হয় দুজন বক্তাই, যারা যিনি আমার পক্ষে এবং যিনি বিপক্ষের, দুজনেই যেগুলো বলছেন সেগুলো কিছু কিছু পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথমত আমি মনে করিয়ে দিতে চাই যে চিরঞ্জিত বাবু যেটা দিয়ে শুরু করলেন, যে আমি যখন শুরু করেছিলাম তখন 80-র দশকে আমি যখন বাংলা সিনেমা করতে এলাম থিয়েটার থেকে একজনের হাত ধরে, মৃণালবাবুর, তখন যে পরিমাণ দর্শক ছিল, যে পরিমাণ হল ছিল বাংলা সিনেমার, তার থেকে সংখ্যা বেড়েছে, পপুলেশন বেড়েছে, তাই যতটুকু বেড়েছে, এর বেশি কিন্তু আজকে আমি মানে 46 বছর পরে দাঁড়িয়ে কিন্তু একটা অনেক বেশি অডিয়েন্স বাংলার দেখছি না, বরং আমি কম দেখছি। অর্থাৎ আমাদের ডিস্ট্রিবিউশন, এক্সিবিটার্স যারা বাংলা সিনেমায় কোথাও কিন্তু রিস্ট্রিক্টেড হয়ে ছোট একটা জায়গায় আটকে আছি আমরা। বাঙালি আটকে নেই, বাঙালি দিল্লিতে আছে, বল্টিমোরে আছে, ব্যাঙ্গালোরে আছে, সমস্ত জায়গায় আছে, কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন কিন্তু সেই শিলিগুড়ি না হলে প্রিয়া সিনেমা না হলে কোনো একটা আইনক্সে কি বিক্রি হচ্ছে তার উপর দাঁড়িয়ে আমাদের বিচার করতে হয় যে আমরা কি বক্স অফিস পেলাম। অর্থাৎ ডিস্ট্রিবিউশন গ্রো করেনি, দর্শক বাড়েনি, অর্থাৎ টাকা ফাইনালি যেটা আসবে সেটাও খুব একটা বাড়েনি। এটা কিন্তু কমপ্লিটলি আমাদের ইন্ডাস্ট্রির অন্ধ হয়ে থাকার জন্য বলে আমার ধারণা। এটা দুর্ভাগ্যবশত এই ইন্ডাস্ট্রিতে আমি বিলং করি, এবং দুর্ভাগ্যবশত আমি 2008 সালে ভেবেছিলাম একটা ফ্র্যাঞ্চাইজ তৈরি করব। ফেলুদা দেখে মনে হয়েছিল যে একটা ফ্র্যাঞ্চাইজ করব ব্যোমকেশ বলে আমি কিছু ছবির, কিছু গল্পের রাইটস নিয়ে শুরু করি, এবং সেটা লেগে যায়। আমি জানি আমার দর্শক কম, আমি অল্প বাজেটে সেটা করি, অল্প বাজেটে করি বলি সেটা দ্বিগুণ লাভ করে আমি বেরিয়ে আসতে পারি। আমি সেই বাজেটটা বাড়াতে বাড়াতে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে 5 নম্বর ব্যোমকেশে এসে 10 লাখ বেড়েছে আমার বাজেট, যে কারণে আমার রিটার্নসটা আমি পাচ্ছি। অর্থাৎ আমি প্রবল আমার ছবি চালিয়ে সুমন, মানে ধরুন, মানে গত বছর 9 উইক চলে আমরা মোটামুটিভাবে বেয়ারলি আমাদের প্রোডাকশন এবং পাবলিসিটি কস্টটা তুলে নিয়েছিলাম।
এই যদি আমাদের এক্সিস্টেন্স হয়, এই যদি আমার বাজার হয়, কারণ আমি অল্প টাকায় করছি, সন্দীপ বাবু খুব বেশি টাকা খরচা করেন না ফেলুদা করতে, অল্প টাকায় করেন, তাই ফেলুদার টাকাটা ফিরে আসছে, তাই ব্যোমকেশের টাকাটা ফিরে আসছে, এবং যারা অল্প টাকায় গোয়েন্দা গল্প করছে তাদের হয়তো তাই টাকাটা ফিরে আসার চেষ্টা করছে, কারণ ব্যোমকেশটা ওয়ার্ক করেছে। সবাই ভাবছে ঠিক আছে, ব্যোমকেশ যদি লেগে গিয়ে থাকে তাহলে আমি কিরিটি রায় করি, আচ্ছা কিরিটি রায় যদি লেগে গিয়ে থাকে তাহলে আমি অমুক আর একটা গোয়েন্দা খুঁজে বার করি, এবং সবাই আমরা গোয়েন্দা গল্প করতে যাচ্ছি। বিকজ ইন্ডাস্ট্রি ইজ নট চোখ খুলে, মানে ইন্ডাস্ট্রি একটা কালো চশমা পরে বসে আছে, ইন্ডাস্ট্রি কিছুতেই ডাইনামিক হতে চাইছে না, এবং বাধ্য হয়ে আমার মতন মানুষ, আমি বাধ্য হয়ে সুমন প্রতি বছরে ব্যোমকেশ করতে বাধ্য হই, কারণ আমি আই হ্যাভ টু সার্ভাইভ। আমি হেমন্ত করলে সেটা চলে না, আমি দত্ত ভার্সেস দত্ত করলে সেটা এক সপ্তাহে উঠে যায়, আমি শেষ বলে কিছু নেই এরকম কিন্তু ছিল না। আমি বলছি 2000 চলো লেটস গো অবধি, তারপরেও ম্যাডলি বাঙালি, রঞ্জনা অবধি, মানে 2009 অবধি কিন্তু আমি এরকম করুণ অবস্থা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে দেখিনি, যেখানে একটা গোয়েন্দা গল্প করলে আমার মোটামুটি, এবং যদি একটা মোটামুটি পদের লোককে নিয়ে যদি আমি করতে পারি, আমি খানিকটা টাকা তুলে আনতে পারবো, 70-80 লাখ টাকা যদি খরচা করতে পারি, তার বেশি নয়। যতই আমরা বলি 4 কোটি 5 কোটি 6 কোটি টাকা ছবি খরচা হচ্ছে, টাকা কিন্তু কেউ তুলতে পারছে না। এটা অনেস্টলি একটাই এক্সেপশন যার নাম কৌশিক বললো, সে হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি একটা ফর্মুলা তৈরি করেছেন, বছরে জাপানিরা তার ছবি দেখে, সেটা একটা এক্সেপশন, সেটা ক্যানট বি দ্য রুল। কলকাতা এলে কালীঘাট দেখতে যাওয়া হয়, চিড়িয়াখানায় যাওয়া হয়, এবং বছরে একবার বাঙালিরা টিকিট কেটে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দেখেন। সেটা প্রাক্তন হতে পারে, সেটা বেলা শেষে হতে পারে, তারা দেখেন। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। আর ব্যোমকেশ টাকা তুলছে, ফেলুদা টাকা তুলছে, কিরিটিরা হয়তো টাকা তুলবে, টাকাটা উঠছে। ওপেন টি বায়োস্কোপ নিঃসন্দেহে চলেছে, অনিন্দ বলতে পারবে টাকাটা উঠেছে কিনা। আমার অত্যন্ত প্রিয়, এবং আমি অত্যন্ত খুশি হচ্ছি যে ফাইনালি একটা ছবি তাও চললো, ফড়িং চললো না। কোনো ছবি, কোনো ভালো ছবি যদি না চলে, মানে তার কারণ ইন্ডাস্ট্রি ডাইনামিক নন। ইন্ডাস্ট্রি যদি ডাইনামিক হতো, প্রথমত তার বাজারটা বাড়াতো, দ্বিতীয়ত সমস্ত সময় একটা বিজনেস প্রপোজিশন শুরু হয়েছে 2009 থেকে। তার আগে কিন্তু আমি প্রডিউসারদের কাছ থেকে এরকম শুনতাম না, ভালো গল্প আছে, ভালো গল্প মোটামুটি চলবে না, এটা করলে চলবে, এটা করলে চলবে, এটা করলে চলবে, এটা করলে বিজনেস প্রপোজিশন। একটা দর্শক যখন সিনেমা দেখতে যায়, সেটা বিজনেস প্রপোজিশন দেখতে যায় না সিনেমা দেখতে যায়, সেটা সিনেমা দেখতে যায়, কিন্তু যারা বানাচ্ছে তারা বিজনেস প্রপোজিশন। একটা গান থাকবে, তাহলে এই লোকটাকে নিলে এই দর্শকটা পাবো, ওই লোকটাকে নিলে এটা পাবো, গল্পটা এখানে, এই ছক করতে 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 একটা ইন্ডাস্ট্রি তার ডাইনামিজম হারিয়ে ফেলেছে। এখন আমার মনে হয় বাংলা সিনেমার দুরবস্থা, খুব খুব খারাপ অবস্থা। আমরা যতই বলার চেষ্টা করি আমরা অনেকে অনেক রকম ছবি করছি, আমাদের সকলের অবস্থা খুব খারাপ। 60 থেকে 80 বইনাক বলতে 85-90 ম্যাক্সিমাম, তার বেশি খরচা করে, তারপর পাবলিসিটির খরচা নিয়ে আমি যদি 2.5 কোটি 3 কোটি টাকার ব্যবসা করতে পারি, তাহলে আমার টাকা উঠে আসবে। সামাও দেখা যাচ্ছে এটা দুর্ভাগ্যবশত, আমি বলছি তো, আমায় বাধ্য হয়ে করতে হয়। অবভিয়াসলি ব্যোমকেশ করতে আমার ভালো লাগে, কিন্তু শুধুই ব্যোমকেশ করে যেতে হবে আমাকে, আমি অন্য কোনো গল্প করতে পারবো না, এরকম একটা অবস্থা। এটার জন্য ইন্ডাস্ট্রি দায়ী, এটার জন্য আমরা সকলেই দায়ী। আমি হয়তো দায়ী, ব্যোমকেশ নিয়ে আসার জন্য দায়ী, আমি জানি না, কিন্তু এটা চললে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ। কিন্তু এটা ঘটনা যে গোয়েন্দা গল্প ফেলুদা ব্যোমকেশ চলেছে বলে আর একটা ব্যোমকেশ ঢুকেছে, এবং আরো অন্য গোয়েন্দারা হচ্ছে, গোয়েন্দা গল্প দেখছে, কিন্তু এরকম ছিল না। অনেক ভালো ভালো ছবি, অনেক অন্যরকম ছবি, অন্তত মানে 70, 80, 90, 2000 সালেও দেখে এসেছি অনেক ধরনের ছবি, ভূতের ভবিষ্যৎ, নানা রকম অনেক ভালো ছবি হয়েছে। সে অবস্থা থেকে আমরা দূরে রয়েছি, অনেক দূরে রয়েছি। এটা ঘটনা যে চলছে এরকম, কিন্তু এটাকে আমি খুব, মানে একটা ভীষণ ভালো অবস্থা বলতে পারছি না ইন্ডাস্ট্রির, আমি বলতে পারছি না এটা, আই এম সরি, কিন্তু ঘটনা এটাই। মানে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা যে খুব ভালো তো নয়, কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা সব কিছু, রাজনৈতিক সামাজিক অবস্থা, সেই রকম সিনেমার অবস্থাটা অ্যাকসেপ্ট করে নিতেই হচ্ছে যে গোয়েন্দা গল্প চলছে, লোকে দেখছে, অল্প টাকায় হচ্ছে বলে, বেশি টাকায় কেউ করুক চলবে না। অনেক ধন্যবাদ অঞ্জনদা ফর বিং সো অনেস্ট। তোপসে ছাড়া যেরকম ফেলুদা হয় না, সেরকম অজিত ছাড়াও ব্যোমকেশকে ভাবা যায় না। আমার পরের বক্তা ঋতুপর্ণ ঘোষের অজিত, কিন্তু তিনি নিজে যখন পরিচালক হলেন, অনিন্দ চট্টোপাধ্যায় মৌলিক চিত্রনাট্য নিয়ে কাজ করলেন এবং সাফল্য পেলেন। আমি জানি না সেই সাফল্য কি ব্যতিক্রম, নাকি সেই ব্যতিক্রমটা আসলে নিয়মটাকেই পুনঃপ্রতিষ্ঠা করলো। অনিন্দ, নমস্কার, শুভ সন্ধ্যা।
মাত্র একটা ছবিতে অজিত সেজেছি বলে আর আরও একটি গোয়েন্দা ছবিতে অভিনয় করেছি বলে যে অনেক বড় বড় কথা বলবো ইন্ডাস্ট্রি নিয়ে, এমনটা নয়। মাত্র একটাই ছবি পরিচালনা করেছি, কিন্তু আমি কথা বলতে চাই বাংলা চলচ্চিত্রের একজন অবজারভার হিসেবে, খুব সাধারণ অবজারভার হিসেবে। একটু আগে অঞ্জনদা যেভাবে বলে গেছে, অঞ্জনদা অন্তত আজকের বিষয়ের খুব মূল জায়গাটা বলে গেছে, যে একটা ইন্ডাস্ট্রি সে সার্ভাইভ করছে শুধুমাত্র কয়েকটা অঙ্কের ওপর। তার মূল উপাদানগুলোকে নিয়ে সে ভাবিত নয়, সে ভাবিত হচ্ছে যে বক্স অফিস ফিগারগুলো কি আসবে। আমি একবার আজকে বিষয়টা সুমনের পর আর কোনো বক্তা এখনো যেহেতু বলেনি, একবার বলেনি। বিষয়টা হচ্ছে 50-এও চাই ফেলুদাকে, 84-তেও ভরসা সেই ব্যোমকেশ, বাংলা ছবির জীবন কাঠি গোয়েন্দাগিরি। এখন বিষয়টা অনেকটা বড়, মেগা সিরিয়ালের মতন প্রায় বড়। মানে সাদা বাংলায় যেটা বলতে চেয়েছে আমার মনে হচ্ছে যে এখান থেকে যে মানে বাংলা ছবি তো মানে চলেই যেত আর কি, মানে কেওড়াতলা, নিমতলা বা সিরিটি, যদি না ডাক্তার হিসেবে থাকতো ব্যোমকেশ, ফেলুদা এবং কিরিটি। তো এনিওয়ে, তো ব্যাপার হচ্ছে যে আজকে অনেকেই এখানে তাদের মধ্যে হাজির যারা বাংলা ছবিকে বাঁচিয়ে তুলছে বিভিন্ন গোয়েন্দা ছবি করে। একটা জিনিস একদম গোড়াতে বলে নি যে বাংলা ছবি, এটা আমরা স্বীকার করে নিচ্ছি বিপক্ষের বক্তারও, যে বাংলা ছবি এখন খুব গোয়েন্দাময়। মানে যা কিছু হচ্ছে সবকিছুর মধ্যে গোয়েন্দা রয়েছে, এবং ব্যোমকেশ রয়েছে, ফেলুদা রয়েছে, কদিন বাদে কিরিটি আসবে, কলকে কাশি হয়তো আসবে, এবং আরো সবর আসবে, আরো নানা রকমের খবর আসবে, যে বিভিন্ন গোয়েন্দা নেমে পড়েছে বাজারে। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলা ছবির দর্শকরা একটাই জিনিস দেখে, সেটা গোয়েন্দা। আমার মনে হয় আমরা যারা একটু অন্যরকম ছবি হয়তো করতে চাইছি, যেখানে সুমন যেরাম বলছে মৌলিক চিত্রনাট্য, যে এখন আমাকে চার্জ করা হতে পারে, কেন ওপেন টি বায়োস্কোপে গোয়েন্দা রাখেননি আপনি? আপনি যে লোকটা কড়া নেড়ে চলে যাচ্ছে ওকে আপনি গোয়েন্দা বলতে পারতেন, ওর পকেটে একটা রিভলভার গুঁজে দিতে পারতেন। কিছুদিন বাদে হয়তো বাবা কেন চাকর গোছের যদি ছবি তৈরি হয়, কমার্শিয়াল ছবি, তো সেখানেও হয়তো দেখা যাবে বাজার করে এনে বাবা সবজির ব্যাগ থেকে একটা আস্ত রক্তাক্ত ছুরি বার করছে। ব্যাপার হচ্ছে গোয়েন্দা প্রত্যেকটা জায়গায় দিয়ে দিতে হবে, তাহলেই নাকি বাংলা ছবি দারুণভাবে বেঁচে উঠবে। এখন ব্যাপারটা কি সত্যি সত্যি সেরাম? মানে জীবন কাঠি বলে যে জিনিসটাকে বলা হচ্ছে, বা এতক্ষণ ধরে যে জিনিসটা আলোচনা হচ্ছে, ধরে নিচ্ছি জীবন কাঠি শব্দটার একটা প্রতিশব্দ হচ্ছে বক্স অফিস, যেটার দিকে চেয়ে আছে। এ একটা অদ্ভুত ইন্ডাস্ট্রি, যেখানে শিল্প বলা হয়, কিন্তু শিল্প মানে আর্ট বোঝানো নেই, ইন্ডাস্ট্রি বোঝানো হয়। এখানে যারা পরিচালক তারা সবসময় ছবি রিলিজের পর থেকে বলতে শুরু করে যে আমাদের ছবি এত লাখ টাকা ব্যবসা করেছে। হিন্দি তো নয়, ফলে লাখের মধ্যেই থাকে, এবং শেষ দিকে গিয়ে কিছুটা কোটি টোটিতে হয়তো মানে ব্যাপারটা পর্যবসিত হয়। এখন ব্যাপার হচ্ছে যে একটা সিনেমা মানে বক্স অফিস খুব ভালো করলো, তার মানে সিনেমাটা খুব ভালো হলো? মানে ধরুন আপনি মারা গেলেন যে সময় আপনার ব্যাংক ব্যালেন্স হচ্ছে 74,000 কোটি টাকা, আর একজন মারা গেল খুব ভালো লোক, দান ধ্যান করেছে বলে তার ব্যাংক ব্যালেন্স হয়েছে 17 লাখ টাকা। তো তার মানে যে লোকটা অনেক কিপটেমো করে এত টাকা জমাতে পেরেছে, সেই লোকটাকে আপনি ভালো বলবেন, আর যে লোকটা সত্যি সত্যি খুব ভালো ছিল তাকে আপনি ভালো বলবেন না। তো বাংলা সিনেমার এখন যেটা দশা হয়েছে, যে আমরা তাকে পুরোপুরি টাকার নিক্তিতে মাপছি, যে এ যদি একটু পয়সার দিক থেকে ভালো করে, তাহলে বাবা এ হচ্ছে ফার্স্ট বয়, একে নিয়ে আর ঘাঁটিও না। বক্স অফিসের উদাহরণ হিসেবে অঞ্জন এক্ষুনি একটা ছবির নাম বলেছেন, ফড়িং এর নাম বলেছেন। ফড়িং ছবিটা এসে বিভিন্ন রকম নানা রকম কলকবজায়, আপনারাও সব জানেন, ছবিটা চলতেই পারেনি প্রায় আর কি। 4 দিন 5 দিনের মাথায় কবি বা ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবিটা উঠে যায়। সেই ছবিটা কিন্তু যা ব্যবসা করেছে সেটা কোনো পয়সার হিসেবে আসবে না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই ছবি নিয়ে যদি কথা বলতে হয়, সেই ছবির পারসেপশন কিন্তু আজকে দেশ বিদেশে যে বাঙালি আছে তাদের কাছে অনেক আচ্ছা আচ্ছা গোয়েন্দা কাহিনীর থেকে আমি বলবো একটা ভালো জায়গায় পৌঁছেছে। তার কারণ হচ্ছে সে ছবিটা ভালো করে বানিয়েছে। ফলে একটা সিনেমা ভালো হচ্ছে কিনা শুধুমাত্র বক্স অফিস দেখে তাকে বিচার করাটা বোধহয় ঠিক হচ্ছে না। বক্স অফিস ভালো বলে কি কবিরা শুধুমাত্র গোয়েন্দা নিয়ে কবিতা লিখছে, না যারা গান গাইছে তারা শুধুমাত্র গোয়েন্দা নিয়ে গান লিখছে? তা তো করছে না। তাহলে বক্স অফিস ভালো হচ্ছে বলে রাজ্যের গোয়েন্দাকে আমরা কেন টেনে আনছি এখানে? একটা আমরা যে সমাজে বাস করি, সত্যি বলতে কি এই প্রশ্নটা আমার মাঝে মাঝে মনে হয় যে এত গোয়েন্দা কাহিনী হচ্ছে, তার মানে আমাদের বলতে হবে যে বাঙালির মধ্যে একটা অপরাধ প্রবণতা আছে সারাক্ষণ। মানে যে অপরাধ প্রবণতার জন্য এত গোয়েন্দা আমদানি করছে সবাই, কেন এত গোয়েন্দা কেন আসবে একটা জায়গায়? একটা হতে পারে একটা রেট্রো ভূমিকা আছে, আমরা যারা বড় হয়েছি ফেলুদা পড়েছি, ব্যোমকেশ পড়েছি, অসাধারণ সমস্ত লেখা, তো ফলে সেই কারণে হয়তো কিছুটা গোয়েন্দা বাতিক থাকতে পারে। কিন্তু সেই গোয়েন্দাকে এখন হাজির করে দেখানো হচ্ছে এমন সিনেমা, যে সিনেমার সঙ্গে কিন্তু এই বাস্তবটার কোনো সম্পর্ক নেই। আজকে
প্রত্যেক বাঙালি ছোট যখন থাকে তখন তার একটা শখ থাকে যে হ্যাঁ আমিও ভাই জেমস বন্ড হব, আমিও একটুখানি ফেলুদা হব, আমারও একটু কেতা আছে, আয়নার সামনে দাঁড়িয়েছে নানা রকম হাতমক্স করে। সেই প্রবণতার জন্য কিছুটা গোয়েন্দা আসতে পারে। তৃতীয় আরেকটি কারণ আছে বলে আমার মনে হয়, এটা একদম ব্যক্তিগতভাবে আমার মনে হয়, বাঙালির এমন দুর্দিনে বাঙালি পৌঁছেছে, যে কোনো জাতি হিসেবে সব জায়গায় তো তোকে গালাগাল মন্দ খেতে হচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে বলছে বাঙালি বংশ, এখান থেকে ভাগিয়ে দাও। তো আমার ধারণা এই গোয়েন্দা কাহিনীগুলো যেগুলো তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে বাঙালিকে কোনো রকম ভাবে অক্সিজেন যোগাচ্ছে। বলছে দেখো বাঙালির কত বুদ্ধি, দেখো বাঙালি কিন্তু কোথায় একে খুন হয়েছে, কার মেজমাসি ওখানে কার পেছনে ধাওয়া করেছিল, সব বার করে দিতে পারে বিভিন্ন গোয়েন্দা দিয়ে। ফলে গোয়েন্দা লাগিয়ে দাও, বাঙালি আর কিছু না পারুক, বাঙালির ব্যবসা নেই, বাঙালির ব্যক্তিত্ব নেই, বাঙালির চেহারা নেই, বাঙালির ফিগার নেই, বক্স অফিসেও নেই, এমনিতেও নেই, কিন্তু বাঙালির গোয়েন্দা আছে। বাঙালির কত বুদ্ধি দেখো, বাঙালির অনেক বুদ্ধি, বাঙালি কিছু করতে পারিনি। বাঙালি আজকে অঞ্জনদা এক্ষুনি বলেছে যে সত্যি সত্যি আজকে শিবপ্রসাদের নাম করে বলেছে যারা আসছে সেখানে বিভিন্ন রকমের মানুষ এসে ছবি দেখতে আসছে। অঞ্জনদা আমি একটা তোমায় প্রশ্ন করছি, আজকে যারা এনআরআই, যাদের একটা বড় অংশ বাংলা ছবিকে বাঁচিয়ে রেখেছে, তারা শীতকালে এসে পুজোর সময় এসে কিছুটা পয়সা দিয়ে যায়, তারাও কি আগে থেকে একটা প্ল্যান করে আসে না এসে এবার একটা ব্যোমকেশ দেখতে হবে, এইবারে শীতকালে একটা ফেলুদা দেখতেই হবে? তারা সিনেমা দেখতে যায় না, কিন্তু তারা ফেলুদা দেখতে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে তারা জানে এটা হচ্ছে বঙ্গ সম্মেলনের মতন ব্যাপার, যারা বঙ্গ সম্মেলন করছে তাদের পরের জেনারেশন যেরকম জীবনে কোনোদিন বাংলা কালচারে যাবে না, এটা হচ্ছে তাদের ছেলেমেয়েরা তো আর ফেলুদা ব্যোমকেশ পড়বে না, দেখ কি জিনিস ছিল আমাদের ইতিহাসে বলে তারা ট্যাগে করে নিয়ে যাচ্ছে এটা দেখাবার জন্য। এখন তাহলে শেষ প্রশ্নটা এসে দাঁড়াই যে তাহলে কি করলে বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে? একটা কাজ করলেই বাঁচবে, সেটা হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট যেটার উপর দাঁড়িয়ে আছে, যেটা একটু আগে কৌশিক বলে গেছে এত সুন্দর করে, যে অঞ্জনদা ব্যোমকেশ করছে সার্ভাইভালের জন্য করতে হচ্ছে, কিন্তু হেমন্তও তাকে করতে হবে, বা আর একটা নতুন ছবিও তাকে করতে হবে যে ছবিটা তাকে সারাক্ষণ কিক দিচ্ছে। এইরকম ছবি যদি না তৈরি হয়, সে ছবির বক্স অফিস যত খারাপ হোক, সে ছবি যতই দর্শক আনুকূল্য কম পাক, আমি বলবো যে যে ছবি মানুষের বিশ্বাস থেকে তৈরি হয়, সেই ছবি যদি বাংলা ইন্ডাস্ট্রি না তৈরি করতে পারে, তাহলে কোনো গোয়েন্দা কি গোয়েন্দার বাবা এসে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে না। অঞ্জনদা ঠিক বলেছে যে বাংলা ইন্ডাস্ট্রি চশমা পড়ে আছে, কিন্তু আমি আপনাদের বলছি বিশ্বাস রাখুন আগামী দিনে নতুন নতুন বাংলা ছবি তৈরি হবে। অঞ্জনদা চশমাটা দেখবেন হট করে খুলে পড়ে গিয়েছিল, ওই কালো চশমা পড়া বাংলা ইন্ডাস্ট্রিরও এক দশা হবে, ঝপ করে কালো চশমাটা খুলে যাবে। অসাধারণ, অসাধারণ অনিন্দ। আমি 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 শুধু চতুর্থ ব্যাখ্যাটা দিতে চাইবো অনিন্দ। সমাজতাত্ত্বিকদের একটা অংশ মনে করছে যে কেন এত গোয়েন্দাগিরির প্রতি মানুষের ঝোঁক, তার একটা কারণ যে যেহেতু ভারতীয় সমাজে বা বঙ্গ সমাজে অপরাধী শাস্তি পাচ্ছে, এটা মানুষ চট করে বাস্তবে দেখতে পায় না, সে পোয়েটিক জাস্টিসটা অন্তত ফিল্মে হচ্ছে। তো আমার পরের যিনি বক্তা তিনি আদি এবং অকৃত্রিম তপেশ রঞ্জন। বহু তোপসে এসেছে এবং চলেও গেছে, কিন্তু ফেলু গোয়েন্দার প্রথম সহকারী হিসেবে দর্শক মনে তিনি এত দশক ধরে প্রভাব বিস্তার করেছেন এবং রয়ে গেছেন। তিনি নিজেই বোধহয় গোয়েন্দা কাহিনীকে বাঙালি কতটা অ্যাকসেপ্ট করে তার জীবন্ত উদাহরণ। সিদ্ধার্থ চট্টোপাধ্যায় পক্ষের পরের বক্তা। শুভ সন্ধ্যা। বিষয়টা বেশ ভালো, ঠিক ডিবেট আকারে হচ্ছে না, বাট পয়েন্ট অফ ভিউটা না হচ্ছে, এবং আমি সেই পয়েন্ট অফ ভিউ দিয়েই যাব। প্রথম কথা, ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 2015 অবধি গত 3 বছরে গড়ে আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি 70 কোটি টাকা করে লস করেছে, আর 2015 সেটা 100 কোটি টাকা হয়েছে। আমার ধারণা আগামী দিনে আর একটু বাড়বে। যখন এই একটা অ্যাটমসফিয়ার, সেখানে আমরা ছবির সম্বন্ধে আলোচনা করছি যে বাংলা ছবি গোয়েন্দা কাহিনী আমাদের বাঁচাতে পারে কিনা। প্রথম কথা, একটা প্রোডাকশন কস্ট বলে আলোচনা হয়েছে। তো এই গোয়েন্দা ছবিগুলোতে মজা হচ্ছে যে গান ছাড়াও ছবি তৈরি করা যায়। সুতরাং অনিন্দ যতই খেপে যাক আমার উপর, একটা কস্ট কমানো যাবে। তারপর আমার মনে হয় যে নাচানাচির কোনো বোধহয় সিকোয়েন্স না থাকলেও চলবে, তাহলে আরেকটা খরচ কমবে। এরকম করে আমরা যদি ফেলুদা, সোনার কেল্লা অবধি কিংবা জয়বা ফেরত যাই, মহিলা ক্যারেক্টার ছাড়াও ছবি জমে যায়, তো আরেকটা খরচ কমবে। সেটা খুব খারাপ, অ্যাক্ট্রেসরা কি বলবে আমি জানি না,
বক্তব্য হচ্ছে যে কোনো ছবি, যেটা অঞ্জন দত্ত এক্ষুনি বললো, যে এটা 95 লাখ থেকে 1 কোটির মধ্যে যদি ছবি হয়, তাহলে হয়তো দেখা যাবে 20-30 হাজার টাকা, 20-30 লাখ টাকা বাঁচলেও বাঁচতে পারে, উইচ ইজ অ্যাবাউট 20% রিটার্ন। তাহলে যদি ওভারঅল ইন্ডাস্ট্রিতে 100 কোটি টাকা লস থাকে, সেখানে এই রকম টাইপের যদি গোয়েন্দা গল্প নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়, গেলে অল্পের ওপর দিয়ে যাবে, আর লেগে গেলে পয়সা আসবে। আমি ব্যবসায়ী হিসেবে এটা বুঝি। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মডার্ন বাঙালি যারা বাংলা বুঝতে পারে এবং বাংলা খুব একটা ভালো বলতে পারে না, মডার্ন বাঙালি যারা আছে, তারা ঠিক আমাদের রোম্যান্টিক কানেক্টটা কিছুতেই ছবির মধ্যে এখন বুঝতে পারবে না। মানে উত্তম সুচিত্রা রোম্যান্টিক কানেক্ট, যেগুলোর ওপর সুপার হিট ছবি টবি হয়েছে, সেটা কিছুতেই বুঝতে পারবে না। কেন? প্ল্যাটফর্মটাই আলাদা, এখনকার রোম্যান্সের প্ল্যাটফর্মটাই আলাদা, এবং ওই ছবি আর করলে পর মডার্ন জেনারেশন দেখবে না। আমি দেখলাম, অঞ্জন দত্ত দেখলো, বয়স টয়স হয়ে গেছে, ওতে দিয়ে তো আর বাংলা ছবি চালানো যাবে না। সুতরাং এইখান থেকে একটা বড় সেকশন বেরিয়ে এসে, এখন যদি ডিরেক্টররা, পরিচালকরা নতুন কোনো ফরম্যাট পেতে পারে রোমান্টিক ভালো ছবি করার জন্য, তাহলে হয়তো ব্যাপারটা দেখা যেতে পারে। সেই পয়েন্ট অফ ভিউ থেকেও গোয়েন্দা ছবির একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। এখন গোয়েন্দা ছবি দু রকম হয়, ব্র্যান্ডেড গোয়েন্দা আর আনব্র্যান্ডেড গোয়েন্দা। সবচেয়ে ভালো হয় যদি গোয়েন্দা গল্পটায় বইটা মানে আগে যেন পাবলিশ না হয়, এবং পাবলিশ না হলে কি তার সাকসেস আমরা কাহানি দেখে বুঝে গেছি। যেখানে কিন্তু নন ব্র্যান্ডেড গোয়েন্দা, মানে মহিলা নিজেই গোয়েন্দাগিরি করছেন, সুতরাং সে একটা ফেলুদা নয়, সে একটা ব্যোমকেশ নয়। সুতরাং সেখান থেকে আনব্র্যান্ডেড গোয়েন্দার একটা অ্যাডভান্টেজ আছে, যে আগের থেকে বোঝা যায় না ফেলুদা কেস ইনভেস্টিগেট করছে, মানে ইনভেস্টিগেট করবেই এবং মঙ্গললাল মেঘরাজকে ধরবে। কিংবা ব্যোমকেশ যদি ইনভেস্টিগেট করে, প্রসেস অফ ইনভেস্টিগেশনটা আমরা খুব মন দিয়ে দেখবো, তা আমরা জানি ব্যাপারটা সলভ হবে। আনব্র্যান্ডেড গোয়েন্দা হলে পর সেটা ঠিক জানা নেই, কেন এর সম্বন্ধে আমাদের কোনো রেফারেন্স নেই। সুতরাং আনব্র্যান্ডেড হলে কি হয়, কস্ট অফ প্রোডাকশন কমে যায়, কেন আনব্র্যান্ডেডে অনেক বড় বড় খরচ সাপেক্ষ ইভেন্ট আমাদের করতে লাগে না। সুতরাং সেখান থেকেও একটা গোয়েন্দা ছবি আনব্র্যান্ডেড করলে পর সুবিধা আছে। ব্র্যান্ডেড তো মোটামুটি সাকসেসফুল ব্যাপার। আমি শুনেছিলাম যে সোনার কেল্লা হবার পরে সত্যজিৎবাবু প্রডিউসার পাচ্ছিলেন না। তার কারণ হচ্ছে যে সবাই প্রডিউসার বলছে যে আপনার ছবিতে তো কোনো মহিলা নেই, সেটা আমরা ঠিক সাহস পাচ্ছি না ফিল্মটা প্রডিউস করা, যার জন্য জয়বাবা ফিল্মটা অনেক আটকে গেছিল। যাকে তারপরে আর.ডি. বানশাল মাসে এসে ব্যাপারটাকে উদ্ধার করে, এবং আমার মনে হয় না ব্যবসায়িকভাবে কোনো ক্ষতি ওনার হয়েছে। বাট এট দ্য সেম টাইম যেটা দরকার, যে আমাদের নতুন বাচ্চারা, ইয়াং জেনারেশনকে এই গোয়েন্দা ছবিগুলো তাও অ্যাট্রাক্ট করবে। একটা পিওর রোম্যান্টিক ছবি খুব অ্যাট্রাক্ট করবে না। আমরা যদি প্রথম 20টা 2016 বক্স অফিস গ্রসার দেখি, তাতেও কিন্তু ব্যোমকেশের 17 নম্বর স্থান আছে অ্যাজ পার সাইট রিপোর্ট। সুতরাং কম বাজেটে ছবি করেও 17 নম্বর স্থান থাকে, যেখানে হয়তো 7 কোটি 8 কোটি টাকার বাজেটের গুলো গ্রস হচ্ছে। গ্রস করে কিছু লাভ নেই। হোয়াট ইজ দ্য নেট? আলটিমেটলি কি হলো? আমার ধারণা এক্সপেরিমেন্টাল বোথ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড গোয়েন্দা ছবি যদি আগামী দিনে হয়, ব্যবসায়ী ওয়াইজ ইন্ডাস্ট্রির জীবন কাঠি কথাটা ইউজ হয়েছে, তো ইন্ডাস্ট্রির জীবন কাঠির কিছু ছোঁয়া তো পাবেই। আর তারপরে তো ভালো ছবি চিরকালই হবে, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এবং ভালো ছবি দেখবার জন্য চিরকালই অপেক্ষা করব। ধন্যবাদ। ধন্যবাদ সিদ্ধার্থদা। ব্যোমকেশের ডায়েরির ভূমিকায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখছেন যে ডিটেকটিভ গল্প সম্পর্কে অনেকের মনে একটা অবজ্ঞার ভাব আছে, যেন উহা অন্তজ শ্রেণীর সাহিত্য। আমি তাহা মনে করি না। আজকে এই 2016-তে এসে তিনি যদি দেখতেন যে এখন অন্তত টালিগঞ্জের নিরিখে যে সাহিত্যিকরা গোয়েন্দা গল্প বা গোয়েন্দা উপন্যাস লিখতে না পারেন, তাদের টালিগঞ্জে নাকি কলকে পাচ্ছেন না, তাদের গল্প বা উপন্যাস থেকে সেরকম ছবি হচ্ছে না। আমার পরের যিনি বক্তা তিলোত্তমা এবছরই বহু বছর যা করেনি তা করেছে, আনন্দমেলায় একটা গোয়েন্দা ধরনের চরিত্রকে নিয়ে এসেছে। সেটা কি টালিগঞ্জের তাগিদে, নাকি ওই অন্তজ থেকে উত্তরণের চেষ্টায়? তিলোত্তমার পথ বদলটার আমি একটা ব্যাখ্যা চাইব। আমার পরের বক্তা তিলোত্তমা মজুমদার। নমস্কার, শুভ সন্ধ্যা।
আসলে আমি বাচ্চাদের জন্য একটা উপন্যাস লিখতে চেয়েছিলাম। আগে কোনোদিনও লিখিনি, এই প্রথম লিখেছি। তো আমার সৃষ্ট যে চরিত্রটি, তাকে সরাসরি গোয়েন্দা বলা যাবে না। তিনি একজন শিক্ষক, কিন্তু ভীষণ আকর্ষণীয়। ঘটনাচক্রে তিনি একটি সমস্যা সমাধান করেছেন। সুতরাং আমি জানি না যে এরপরে আমি যখন এই চরিত্রটা নিয়ে এগোবো, তখন কি আমি একে মার্কা মারা গোয়েন্দাই তৈরি করব, নাকি আমি এই চরিত্রটির নাম বুদ্ধু স্যারকে আমি সত্যান্বেষী করে তুলব। গোয়েন্দা আর সত্যান্বেষীর তফাৎ তো করেই গিয়েছেন আমাদের পূর্বসূরীরা। আজকের এই বিতর্ক সভায় আমি হচ্ছি একমাত্র যে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে থেকে দেখছি, একদম দর্শক, এবং খুব ভালোবাসি ফিল্ম। আমার নিজের যে অবজারভেশন, গত কয়েক বছরে ছবির আমি একটা তালিকা করেছি। একটু তালিকাগুলো পড়ি। শব্দ, কৌশিক গঙ্গোপাধ্যায়, ওপেনটি বায়োস্কোপ, আপনারা জানেন অনিন্দর। অংশুমানের ছবি, অতনু ঘোষ। তিন ইয়ারি কথা, সুদেশ নয় এবং অভিজিৎ গুহ। ইচ্ছে, শিবপ্রসাদ নন্দিতা। ভূতের ভবিষ্যৎ, অনিক দত্ত। বাই বাই ব্যাংকক, ছয়ে ছুটি, অনিকেত চট্টোপাধ্যায়। এবং কিছুটা ধরুন অনুরণনের কথা আমার মনে হয়েছে, অনিরুদ্ধ রায়চৌধুরী। কেন তা পরে বলছি। এখানে বসে আছেন আমাদের অঞ্জনদার বং কানেকশন, এবং আমাদের সবার পক্ষেই খুব আনন্দের সংবাদ যে অঞ্জনদা বং কানেকশনের সিকুয়েল তৈরি করছেন। আমাদের মৈনাক এখানে বসে আছেন, মৈনাকের মাছ, মিষ্টি অ্যান্ড মোর। তারপর অশোক নানা রকম ফিল্ম করেছেন, প্রত্যেকটাই খুব এক্সপেরিমেন্টাল। আমি এই নামগুলো এই জন্য করছি যে এই প্রত্যেকটা ফিল্ম আমার যাদের সঙ্গে ফিল্ম নিয়ে কথা হয়েছে, ফিল্ম ভালোবাসেন, ফিল্ম নিয়ে ভাবেন, এই প্রত্যেকটা ছবি তাদের কোথাও না কোথাও ভাবতে, উপভোগ করতে সহায়তা করেছে। অর্থাৎ ছবিগুলো উপভোগ্য এবং চিন্তা করতে সাহায্য করে। তো এই ছবিগুলো আমার মনে হয়েছে যে বাংলা সিনেমায় একটা বিরাট অবদান, এবং এর কোনোটাই গোয়েন্দা গল্প নিয়ে বা গোয়েন্দা গল্প ওরিয়েন্টেড ছবি নয়। তার মানে কোনো বাংলা ছবিকে সাকসেসফুল হতে গেলে তাকে গোয়েন্দা গল্পের সাহায্য নিতেই হবে, এটা প্রমাণিত হয় না। এবার সাকসেসফুল কথাটা বারবার উঠে আসছে, যে বাণিজ্য, মূল সমস্যাটাই হচ্ছে বাণিজ্য। হ্যাঁ, বাণিজ্য একটা বড় ব্যাপার। যে কোনো শিল্পের ক্ষেত্রেই, সাহিত্য, শিল্প যাই বলুন, বিক্রি যদি না হয়, টাকা যদি ঘরে না আসে, বেশি দিন সেই শিল্পকে টিকিয়ে রাখা যায় না। কিন্তু রিটার্ন যে শব্দটা, সেটা কি শুধু অর্থনৈতিকভাবেই আসে? ধরুন কেউ একটা ভালো ফিল্ম করলেন, সেই ফিল্মটা হয়তো আমজনতার দরবারে ধরা যাক খোকাবাবুর মতো সুপার ডুপার হিট হলো না, কিন্তু আমজনতার কাছে অতটা অ্যাপ্রোচেবল হলো না, কিন্তু বেশ কিছু মানুষ সেটা নিয়ে আলোচনা করলেন এবং বোঝা গেল যে তিনি একজন ভালো ফিল্ম মেকার বা ফিল্ম ডাইরেক্টর। তার কাছে রিটার্নটা কিন্তু আসে একটা প্রত্যাশা হয়ে, অর্থাৎ তিনি ভবিষ্যতে আরও একটি সুযোগ পাবেন বা একাধিক সুযোগ পাবেন বলেই কিন্তু অঞ্জনদা আবার রঞ্জনা আমি আর আসবো না করতে পারলেন, বা আরও অন্যান্য ফিল্ম করার কথা ভাবছেন তিনি। বা অনিন্দ জোর গলায় বলতে পারছেন যে ওপেনটি বায়োস্কোপের পরে তিনি আবার ফিল্ম করবেন গোয়েন্দা গল্প না নিয়ে। গোয়েন্দা গল্পটা বাংলা ফিল্মের ক্ষেত্রে জরুরি নয়, এবং বাংলার যারা দর্শক ইন্টেলিজেন্ট এবং নর্মাল, এভাবে তাদের ভাগ করবারও কোনো দরকার নেই। শিল্প উপভোগ করেন লোকে তাদের রুচি অনুযায়ী, বা ধরা যাক মুডের উপরেও অনেকখানি নির্ভর করে। ফিল্ম ব্যাপারটা এত বিশাল। ধরা যাক আমার তো খোকাবাবু দারুণ লেগেছিল, তার মধ্যে ওই গানটা যে খোকাবাবু যায় লাল জুতো পায়, শুনলে বেশ চমৎকার লাগতো। তো এটা কি খানিকটা কি বলবো, মানে ভীষণ কমার্শিয়াল একটা ফিল্ম, সেটা খারাপ লাগাটা যেমন অন্যায় নয়, আবার ইচ্ছে আমার অসম্ভব ভালো লেগেছিল, বা যে নামগুলো করলাম শব্দ অসম্ভব, ওপেনটি বায়োস্কোপ দারুণ লেগেছে, সেটা ভালো লাগাটাও কোনো অন্যায় নয়। সুতরাং প্রত্যাশার জায়গাটা ফিরে পাওয়াটাও আমার মনে হয় যে একটা বিরাট রিটার্ন, যে কথাটা আপনারা বলছেন না, অর্থাৎ যারা বারবার বলছেন যে এত কোটি টাকার লস হয়, একটা বিরাট ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, তাতে কোনো না কোনো সময় তো লস হতেই পারে,
তার মানে এই নয় যে সেটা এমনই বিপন্নতার জায়গায় চলে গেছে, বা বাংলার দর্শক এমনই একটা মানে বুদ্ধিহীনতার জায়গায় চলে গেছে, বা শিল্পবোধের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, যে ফিল্ম ইন্ডাস্ট্রিটাই উঠতে বসেছে কয়েকজন গোয়েন্দার মুখাপেক্ষী হওয়া ছাড়া। এটা আমি মানি না। ধন্যবাদ। ধন্যবাদ তিলোত্তমা। সাহিত্যিকের কথা সূত্র ধরেই বলা যায় যে সবাক ছবি যখন একেবারে শুরু হচ্ছে, সেই গোড়ার দিকে প্রেমেন্দ্র মিত্র পরপর 3টে ছবির পরিচালনা করেছিলেন এবং 3টেই ওই রহস্যধর্মী। হানাবাড়ি, ডাকিনীর চর, চুপি চুপি আসে, এর ভেতরে বক্স অফিসের তখনকার রিপোর্ট যদি দেখতে হয় নিঃসন্দেহে চুপি চুপি আসে অনেকটা সফল। সুতরাং সাহিত্য আর এই ফিল্মের যোগাযোগটা বোধহয় একেবারে এই 2016 বা 15তে হচ্ছে এমনটা নয়। আমার পরের বক্তা সেই তরুণ ফিল্ম মেকার মৈনাক ভৌমিক। আমরা একের পর এক নতুন ধরনের গল্প ট্রিটমেন্ট যার কাছ থেকে পেয়েছি, যার কাছ থেকে বেডরুম, মাছ, মিষ্টি অ্যান্ড মোর কিংবা আমি আর আমার গার্লফ্রেন্ডসের মতো অন্য ধরনের ছবি পেয়েছি। আমার মৈনাকের কাছে প্রশ্ন থাকবে যে শুধুমাত্র গোয়েন্দা গল্প যদি সফল হয় তাহলে এরম হবে না তো মৈনাক, যে প্রযোজকরা মৈনাক ভৌমিককে বলবে আপনি হয় একটা পুরনো প্রাচীন বাংলা সাহিত্য থেকে গোয়েন্দা চরিত্র বের করুন, আপনার নতুন মৌলিক কাজের জন্য আমি প্রযোজনা করব না। মৈনাক, একটা জিনিস বলতে আমি বাধ্য হচ্ছি যে আজ মানে এই লাস্ট 6-7 বছরে অদ্ভুতভাবে মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাঙালির কাছে একটা এই বক্স অফিস শব্দটা একটা খুব খুব বড্ড ইম্পর্টেন্ট হয়ে গেছে। মানে আমার ইনফ্যাক্ট মনে আছে আমি যখন অনেক কষ্ট করে একজন প্রযোজকের সাথে কথা বলে রাজি করি, আমি বেডরুম বা মাছ মিষ্টির মতো একটা অন্য রকমের ছবি, নিজের জীবনকে নিয়ে একটা ছবি করার চেষ্টা করলাম, তখন কিছু মানুষ এসে বেরিয়ে আমায় বলল যে খুব সুন্দর হয়েছে ছবিটা মৈনাক, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা গেল ম্যাক্সিমাম লোকই প্রথম কথা যে ছবিটা খুব ভালো চলছে। তার মানে আমি দেখলাম যে দর্শকের কাছে কোথাও গিয়ে চলাটা বেশি ইম্পর্টেন্ট ভালো লাগার থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা এই ডিবেটটা করছি যে ব্যোমকেশ বা ফেলুদা বা গোয়েন্দা কি বাঁচিয়ে রেখেছে বাংলা সিনেমাকে। অর্থনৈতিকভাবে দেখতে গেলে ডেফিনেটলি ইয়েস। আজকে পুজোর সময় আমরা দেখলাম একটা ছবি ব্যোমকেশ ও চিড়িয়াখানা। ব্যোমকেশ ও চিড়িয়াখানা সেই অর্থে কোনো পোস্টার দেখিনি। অঞ্জনদার জেনারেলি একটা ছবি রিলিজ করলে অঞ্জনদার লেখা দেখা যায় কোনো কাগজে, অঞ্জনদার ছবিটা নিয়ে কোনো কথাও বললেন না, সেই অর্থে কোনো প্রমোশন নেই, কিন্তু বাঙালি ছুটে ছুটে ব্যোমকেশ ও চিড়িয়াখানা কিন্তু এখনো দেখে যাচ্ছে। সেটা ডেফিনেটলি প্রমাণ করে যে গোয়েন্দা ছবি বাঙালি দেখতে ভালোবাসে। কিন্তু একটা কোথাও গিয়ে এই অবস্থাটা আজকে দাঁড়িয়েছে যে বিজনেসটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। এই যে বারবার এই কথাটা উঠে আসা যে চলছে না চলছে, মানে আমি অন্তত আমি যখন বিদেশে থাকতাম, আমি নিজে নিউ ইয়র্কে থাকতাম, বাংলা সাহিত্য পড়ছি, মিউজিক শুনছি, মানে এই ডিসকাশনটা আমার কাছে কোনোদিন আগে পৌঁছায়নি যে রবিশঙ্কর শুনেছো? হ্যাঁ, হাউসফুল গিয়েছিল নজরুল মঞ্চে। কি না, নিখিল ব্যানার্জি তো একদম লোকে শোনে না, মানে এই ডিসকাশনটা সামহাও এই টপিকটা ওঠেনি। মানে নিখিল ব্যানার্জি ভালো বাজাতেন, রবিশঙ্করও ভালো বাজাতেন, কার বাজনা বেশি লোকে শুনতো সেটা একটা আলাদা ডিসকাশন, সেটা হয়তো যারা ফাইন্যান্স করছে, যারা স্পন্সর করছে তারা বলতে পারবে। কিন্তু এখন দেখছি চারিদিকে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বলুন, সাধারণ লোক বলুন বা মিডিয়া, কোথাও আমার মনে হয় সবাই মিলে দায়ী যে আমরা বক্স অফিসকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছি। আজকে একটা তারা আদর্শের মতো একটা চরিত্র, সে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যার কথায় লোকে নাচছে যে বলিউডে কোন ছবি কত টাকা রোজগার করে। ইনফ্যাক্ট আমি আজকে দাঁড়িয়ে এই অবস্থায় পড়েছি যে আজকে আমি একটা বেডরুম কি মাছ মিষ্টি মোড়ের মতো একটা ছবি বানানোর পর আমি যদি গিয়ে বলি যে আমি একটা প্রযোজকের সাথে কথা বললাম যে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঘুণ পোকা বানাতে চাই, সে বলে না না তুমি একটা মাছ মিষ্টি মোড়ের মতো ছবি বানাবো, বিকজ সে কিন্তু কনস্ট্যান্ট একটা বিজনেস অ্যাসপেক্ট থেকে কথাটা বলছে। সো বিজনেসটা তার মানে যদি আমরা ধরেই নিই যে অত্যন্ত ইম্পর্টেন্ট, তাহলে ডেফিনেটলি এটা মানতেই হবে যে হ্যাঁ, কিছু ছবি আজকে ওপেনটি বায়োস্কোপ হোক কি ভূতের ভবিষ্যৎ হোক, এগুলো এক একটা ছবি যেগুলো ওয়ান অফ চলে। কিন্তু গোয়েন্দাটা আমরা দেখতে পাচ্ছি অবভিয়াসলি বাঙালির মধ্যে একটা সাসপেন্স, রোমাঞ্চ, ভয়। আজকে একটা পিকনিক করতে গেলে মানুষের ভূতের গল্প বলতে ভালোবাসে, একটা গোয়েন্দার গল্পে কি হবে, কে খুন করেছে, এই ডিসকাশন এটা কোথাও একটা তাদেরকে এন্টারটেইন করে। আমরা হলিউডেও একটা জিনিস দেখতে পাই, যেরকমভাবে এটা নিয়ে একটা স্পিলবার্গ রিসেন্টলি একটা কথা বলেছিলেন, স্টিভেন স্পিলবার্গ, যে আজকাল পৃথিবীতে সিনেমা মানেই বক্স অফিস মানেই এই সুপার হিরো, সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান মানুষ দেখবেই। উডি অ্যালেন দেখছে কম, কিন্তু ব্যবসা বলতে আমরা বুঝি ব্যাটম্যান, অ্যাভেঞ্জার্স ইত্যাদি ইত্যাদি। বাংলা সিনেমার ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে ব্যোমকেশ, ফেলুদা, যে কোনো গোয়েন্দা।
কিন্তু এখন ফ্রম আ ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ ইয়েস, গোয়েন্দা ছবি রিলিজ করলে তার প্রমোশন দরকার হয় না, কম টাকায় বানানো যায় এবং কম টাকায় বানালেই মানুষ সামহাও গোয়েন্দা ছবিটা দেখতে যায়। এবার আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি সর্বক্ষণ বক্স অফিসটা নিয়েই ভেবে যাব, মানে ওটাই কি আমাদের বাংলা ছবির মাপকাঠি দাঁড়িয়ে রয়েছে? বিকজ আমি সেভাবে দেখতাম না। আমি জানি না, মানে আমার কাছে ঋতুপর্ণ ঘোষ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পরিচালক। আমি একটা সময় অশোক তার শূন্য থেকে শুরু দেখতে গিয়েছিলাম, 19 এপ্রিল দেখতে গিয়েছিলাম, দহন দেখতে গিয়েছি। তখন আমি শুনিনি এই ডিসকাশনগুলো যে দহন কত চলেছিল। আজকাল এই ডিবেটটা বড্ড বেড়ে গেছে এবং যদি এইটাই হয়ে দাঁড়ায় মাপকাঠি যে হ্যাঁ বাংলা সিনেমা দাঁড়িয়ে রয়েছে কত টাকা রোজগার করেছে বা কত দিন চলেছে, দেয়ারফর সেখানে গিয়ে আমাকে মানতেই হচ্ছে যে হ্যাঁ অবভিয়াসলি তাহলে গোয়েন্দাই আসল, গোয়েন্দাই বাংলা সিনেমাকে দাঁড় করিয়ে রাখছে। একটা কথা আমার আমি অঞ্জনদাকে জিজ্ঞেস করবো। অঞ্জনদার পরপর মানে প্রত্যেক বছরই একটা করে ব্যোমকেশ বানায় এবং অঞ্জনদা চুপ করে থাকেন, সেটা নিয়ে খুব একটা প্রমোট করেন না। অবভিয়াসলি সেই কনফিডেন্সটা রয়েছে যে মানুষ গোয়েন্দা ছবিটা দেখতে চায়, সো কিছু হয়তো বলার থাকে না। কিন্তু সেখানে আমরা বারবার একটা কথা বলি যে হেমন্ত দেখা উচিত। আমার মনে হয় দর্শককেও এটা জানানো দরকার যে এই ছবিগুলো দেখার কথা, বা ভালো লাগুক বা খারাপ লাগুক, আমাদের এই বক্স অফিস কনসেন্ট্রেশনটা হয়তো বন্ধ করা উচিত। মানে ওপেনটি বায়োস্কোপ আমার খুব প্রিয় একটা ছবি, সেটা টাকা উঠেছে কি না উঠেছে সেটা প্রযোজক বুঝবে অনিন্দর সঙ্গে, আমার তাতে খুব একটা এসে যাওয়া উচিত নয়, এইটা আমি জানতাম। সো এটা খুব দুঃখের একটা জায়গায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দর্শকের, মানে আমাদের খুব খারাপ জায়গায় আমরা রয়েছি যে আমরা সর্বক্ষণ এক বিষয়ে কথা বলে যাচ্ছি। ভেরি স্যাড। ধন্যবাদ মহিলা। আমি কিন্তু বাঙালির আরেকটা দ্বিচারিতা খুঁজে পেয়েছি, যে বাঙালি নাকি শিল্প নিয়ে ভাবে না, ব্যবসা নিয়ে ভাবে না, তারা ফিল্মের ব্যবসা নিয়ে ফিল্মের থেকে বেশি ভাবছে। এটা একটা নতুন পয়েন্ট নিঃসন্দেহে বাঙালির মুকুটে যোগ হলো, নতুন পালক। আমার বিপক্ষের শেষ বক্তা অশোক বিশ্বনাথন। মাননীয় সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি হয়তো একটু উল্টো সুরে গাইবো, কারণ প্রথমেই আমি গোয়েন্দা গল্প বা গোয়েন্দা চলচ্চিত্রের যে ভাবনাটা সেটাকে আমি প্রশ্ন করতে চাই। আমরা কেন মনে করছি যে সোনার কেল্লা শুধুমাত্র একটি গোয়েন্দা গল্পের উপর ভিত্তি করা বা চলচ্চিত্র? সোনার কেল্লা আমার ভালো লাগে কারণ সেই রাত্রে যখন সেই রাজস্থানী গানটা ভেসে ওঠে, সেই দৃশ্যটা আমরা দেখি, অর্থাৎ তার নন্দনতাত্ত্বিক দিকটা আমাকে স্পর্শ করে। অনিরুদ্ধর অন্তহীনের মধ্যে একটা রহস্যের ছোঁয়া থাকলেও অনিরুদ্ধর অন্তহীন কিন্তু নানান ধরনের অনুরণন তৈরি করে। আমি মনে করছি যে অনেক ছবি যেগুলো চলেছে সেগুলো কিন্তু পরিপূর্ণরূপে গোয়েন্দা গল্প নয়। আপনারা পিঙ্ক প্যান্থার সিরিজ দেখেছেন, এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে ইন্সপেক্টর ক্লুজো, যিনি স্কটল্যান্ড ইয়ার্ডে কিন্তু একজন ফরাসি, তিনি আসলে গোয়েন্দা, কিন্তু সে তো গোয়েন্দা নয়, সে তো একটা কমেডিয়ান, একটা বাফুন। একটা কাসলের সামনে এসে সে দেখছে যে এক ভদ্রলোক বসে আছেন অসম্ভব গম্ভীরভাবে, স্টিফ আপার লিপ, তার পাশে একটা বুলডগ। সে এসে বলছে, ডাজ ইউর ডগ বাইট? তখন ভদ্রলোক বলছেন, নো, মাই ডগ ডাজন্ট বাইট। গোয়েন্দা গিয়ে কুকুরটাকে আদর করছে, গুড ডগ, গুড ডগ। ইউ সেড ইউর ডগ ডাজ নট বাইট, ইট হ্যাজ বিটেন মি। লোকটা বলল, দ্যাটস নট মাই ডগ। এটা তো মজার। অর্থাৎ অনেক গোয়েন্দা গল্প বা গোয়েন্দা ছবিকে আমরা যেগুলো বলছি গোয়েন্দা ছবি, সেগুলো আসলে গোয়েন্দা ছবি নয়। অতএব সেইখানে যে ছবিগুলোকে তুলে ধরা হচ্ছে সব সময় কিন্তু সেগুলো গোয়েন্দা ছবি বলে, হাতে রিভলভার আছে বলে বা রহস্য আছে বলে চলছে তা কিন্তু নয়। দ্বিতীয়, গোয়েন্দা গল্প, গোয়েন্দা চলচ্চিত্র এবং উত্তেজনাপূর্ণ ছবি, যেটাকে আমরা থ্রিলার বলি, এই দুটোর মধ্যে একটা পার্থক্যীকরণ করা দরকার। হিচকক কোনোদিন গোয়েন্দা গল্প বা ডিটেকটিভ স্টোরি করেননি, উনি থ্রিলার করেছেন। উনি সেই জনরাটাকে ইনভেন্ট করেছেন, কারণ সেখানে আমরা প্রথম থেকেই জানি যে সাইকোতে নরম্যান বেটস ইজ দ্য মার্ডারার। অর্থাৎ সেখানে আর হু ডান ইট রইল না, হাউ ডান ইট। অতএব সেখানেও গোয়েন্দার যে মূল সুর সেটা কিন্তু থাকছে না, সেখানেও অনেকগুলো ছবি বাদ পড়ে যাচ্ছে। যে কথা আমাদের তরফ থেকে বলা হয়েছে সেটা হচ্ছে যে যেমন সমস্ত শিল্পে একটা গবেষণার দিক থাকে, যেটাকে আমরা বলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তেমনি চলচ্চিত্রেও তো থাকে। সেই জন্যই তো শূন্য থেকে শুরু তৈরি হয়।
হয়তো সেটা 3.5 সপ্তাহ চললো তদানীন্তন কালে, কিন্তু তার মানে এই নয় যে তার কোনো মূল্য নেই। কারণ সেই শূন্য থেকে শুরু থেকে হয়তো আঙ্গিকের দিক থেকে, নন্দন তত্ত্বের দিক থেকে অনেক কিছু ব্যবহার্য অন্যান্য চলচ্চিত্রকাররা ব্যবহার করেছে, কিংবা কিছু সংলাপ, কিছু প্রলাপ, কিংবা অঞ্জন দত্তের হেমন্ত, কিংবা বং কানেকশন, কিংবা ওপেনটি বায়োস্কোপ। আমি বলবো একটি সিনেমা জগৎ, যেটা আমাদের এই বাংলা সিনেমা জগতের সাফল্য শুধুমাত্র বক্স অফিসের উপর নির্ভর করে না। তাহলে তামিল এবং তেলুগু ছবি বেশিরভাগ চলে, কিন্তু বিশ্বের দরবারে চলচ্চিত্রের নিরিখে কটা তামিল এবং তেলুগু ছবির নাম আপনি করতে পারেন? সেগুলো কপি করার জন্য ভালো, কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন কিচ্ছু না। বরং মালায়ালাম কিছু ছবি যেগুলো কেরালাতে তৈরি হয়, সেগুলো হয়তো চলেও এবং শিল্পের নিরিখে সেগুলো মানে উন্নত, যেমন অডুর গোপালকৃষ্ণনের ছবি বা টিভি চন্দ্রনের ছবি। আমি বলবো যে কথা আমার পূর্বসূরীরা বলেছেন, যে শুধুমাত্র বক্স অফিস দিয়ে একটা ইন্ডাস্ট্রির সাফল্য জাজ করা উচিত নয়, মনেও করি না। এবং যেটা কৌশিক সেন খুব সুন্দরভাবে বললেন নাটকের উদাহরণ দিয়ে, যে উৎকর্ষের জায়গাটা, এটাই হচ্ছে মূল জায়গা, এবং সেই উৎকর্ষ আসছে নন্দন তত্ত্বের মাধ্যমে। এবং সেখানে হয়তো বেলা শেষের মধ্যে কিছু উৎকর্ষের দিক ছিল, হয়তো মাছ মিষ্টি আর মোড়ের মধ্যে উৎকর্ষের দিক আছে, হয়তো অঞ্জন দত্তের ব্যোমকেশ চলছে শুধুমাত্র তার গোয়েন্দা ছবি বা গোয়েন্দা গল্প হওয়ার জন্য নয়, কিন্তু তার উৎকর্ষের জন্য। কারণ আমারও অঞ্জনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। রুদ্র সেনের ডায়েরি যখন করে, সে কিন্তু শুধু ভাবেনি যে খুনিকে ধরতে হবে বা বন্দুকটা ধরিয়ে দিতে হবে, সেখানে হয়তো যে শটটা কম্পোজ করা হচ্ছে তার উপরও একটা গুরুত্ব ছিল। আমরা দেখেছি সত্যজিৎ রায়ের ছবি গোপীগায়ন বাঘাবাইন 1 বছর চলেছিল। সোনার কেল্লাকে আমি গোয়েন্দা গল্প হিসেবে ধরতে চাই না, এবং আমি বলতে চাই যেটা সুমন বলল, যে একটা সময় ছিল যখন গোয়েন্দা গল্পকে ব্রাত্য মনে করা হতো, কিন্তু পরবর্তীকালে বিশ্বের দরবারে সাহিত্যে পিডি জেমস নামক একজন লেখক এসেছেন, রুথ রেন্ডাল নামক একজন লেখক এসেছেন, যারা গোয়েন্দা গল্পকে শুধুমাত্র কাঠামো হিসেবে ব্যবহার করেন, তার মধ্যে দিয়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, দার্শনিক বিশ্লেষণ তারা করেন। সেই ধরনের ছবি চলুক, তাহলেই কিন্তু বাংলা সিনেমা সম্পর্কে ম্যাকবেথের সেই বিখ্যাত উক্তি করা যাবে না, যেটা হচ্ছে টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো creeps in this petty pace from day to day until the last syllable of recorded time and all our yesteryears have lighted fools the way to dusty death. ধন্যবাদ। অনেক ধন্যবাদ অশোক দা। আমাদের ওপেন সেশন শুরু হচ্ছে। আমার আপনাদের প্রত্যেকের কাছে প্রশ্ন, তাহলে হোয়াট নেক্সট? মানুষ যদি এক ধরনের ছবিকে পছন্দ করে এবং খুব স্বাভাবিকভাবে যদি একটা বিশেষ ফর্মুলা সেটা বিধিবদ্ধ করা যায়, তাহলে সেই ফর্মুলায় পরের পর ছবি হয়। সেটা যদি হঠাৎ বয় মিটস গার্ল ধরনের ফর্মুলা হিট করে তাহলেও হয়, গোয়েন্দা যখন হিট করছে তখনও হয়। তাহলে এই এক্সপেরিমেন্টের সংখ্যা কি কমতে থাকবে? কারণ এর সঙ্গে বিপুল বাজেট, প্রযোজক, অর্থলগ্নি, এই সব ইস্যুগুলো মিলেমিশে আছে। অঞ্জনদা, আমার যেটা মনে হয় একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে থাকে সুমন, সেটা হচ্ছে মেইন স্ট্রিম ছবি, মেইন স্ট্রিম ওপর দাঁড়িয়ে থাকে, মানে কমার্শিয়াল ছবি বলতে যেটা আমরা বুঝি, সারা পৃথিবীতে তাই মেইন স্ট্রিম। তার উপর দাঁড়িয়ে থাকে ইন্ডাস্ট্রির ডাইনামিজম, তার উপর দাঁড়িয়ে থাকে ইন্ডাস্ট্রির ভালো ছবি করা, আর্ট হাউস সিনেমা, অন্য রকম ছবি করা। কিন্তু দাঁড়িয়ে থাকে ইন্ডাস্ট্রি যদি মেইন স্ট্রিম ছবিটা খুব ডাইনামিক হয়, মেইন স্ট্রিম ছবি যদি খুব উপভোগ্য হয়, মেইন স্ট্রিম ছবির মধ্যে যদি খুব বড় মাপের কাজ হয়। আমাদের মেইন স্ট্রিম পড়তে আরম্ভ করেছে, যেটা চিরঞ্জিত বাবু বললেন, যে ওই 70-এর শেষ দিক থেকে আমাদের মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি বাংলা সিনেমার খুব খারাপ অবস্থা, এবং সেই খারাপ অবস্থার জন্য কিন্তু আজকে কিন্তু আর ভালো ছবি বা অন্যরকম ছবি এক্সপেক্ট করা মুশকিল। মানে কিসের ভিত্তিতে করবে মানুষ কাজ? ডাইনামিজম যদি মেইন স্ট্রিমে থাকে, সেটা শুধু উত্তম কুমার সুচিত্রা সেন নয়, তুমি দেখো কন্টেন্ট কে দিচ্ছিল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কন্টেন্ট, প্রেমেন্দ্র মিত্র কন্টেন্ট দিচ্ছেন, মিউজিক করছেন হেমন্ত বাবু থেকে সলিল চৌধুরী থেকে শচীন দেব বর্মন। লোকের মানে সত্যজিৎ রায় সেই জন্যই সম্ভব হয়েছে, তপন সিংহ সেই জন্যই সম্ভব হয়েছে। এই মেইন স্ট্রিম যদি না খুব পাওয়ারফুল হয়, তাহলে আমরা যদি তেলেগু তামিল করতে 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 মেইন স্ট্রিমটাকে একটা নিম্ন স্তরে একদম নিচের তলায় এনে দিই, তাহলে ইটস ডিফিকাল্ট।
তাহলে ওই হেমন্ত এক সপ্তাহ চলবে, আর কোনো মতে ওই একটা কেউ চেষ্টা করবে, বোরিং উঠে যাবে, মৈনাককে বাধ্য হয়ে আরও বাজেট কমাতে হবে। এটার কারণ হচ্ছে আমি আমার দিক থেকে বলতে পারি, একটা সময় এসেছিল যে আমরা কয়েকজন পোস্ট অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, হয়তো সেখানে তুমি আমাকেও ফেলতে পারো, অনিরুদ্ধ থেকে আরম্ভ করতে করতে মৈনাক, কৌশিক টৌশিক, আমরা মেইন স্ট্রিম, আমরা পপুলিস্ট সিনেমাকে সিরিয়াস করতে চেয়েছি। আমাদের কমার্শিয়াল সিনেমা ছিল, আর্ট সিনেমা ছিল, সেখানে আমরা কিছু লোক এসে পপুলার জোনে, পপুলার সিনেমা হবে, গানও থাকবে, সব কিছু থাকবে, কিন্তু একটু সেন্সিটিভ হবে, একটু বুদ্ধিদীপ্ত হবে, একটু অন্যরকম ছবি করব আমরা। এইটা করতে গেছিলাম আমরা, সেটা ঘেটে গেছে। সেই মুভমেন্টটা ভেরি অনেস্টলি আমি বলছি এক্সিস্ট করছে না, বিকজ এই ইন্ডাস্ট্রিতে পরবর্তী জেনারেশন কন্টিনিউয়াসলি প্রমাণ করেছে আমার ছবিটা চলছে, আমার ছবিটা চলছে চলছে চলছে, যেটা মৈনাক বলছে, আমার ছবিটা চলছে, সুতরাং আমার ছবিটা ভালো, আমার ছবিটা চলছে, একে নিলে ছবিটা চলবে, ওকে নিলে ছবিটা চলবে, কৌশিককে নিয়ে একটা মেইন রোল নিয়ে ছবি করতে পারবো না, আমাকে দেবকে নিতে হবে। দিস ইজ ওয়্যার উই আর গোয়িং রং। অ্যান্ড এইখানে কন্টেন্ট বিচার করছে না কেউ, আর এইখানে মুশকিল। দেবকে পাল্টাতে হবে, অমুককে করতে হবে, তাকে কন্টিনিউয়াসলি একটা ছক তৈরি করা, ছক। ফাইনালি অডিয়েন্স ইজ গট সুইচড অফ, অডিয়েন্স চলে গেছে, অডিয়েন্স গোয়েন্দা দেখছে, খুব অল্প টাকা হলে দেখছে। আমার মনে হয় এই যে ফুলনো ফাঁপানো যে বাংলা ছবি দারুণ চলছে, এই বেলুনটা ফেটে গেছে এবং অবস্থা সবসময় একেবারে সুখকর, গোলাপ, সরি আমি জানি না, মানে গোলাপের ডিবেটেবল একটা জায়গায় গেলাম, কিন্তু এটা ঘটনা, সত্যি কথা না, এটা তো যার যার পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে। আমার সেটা মনে হয় যে এই ক্রাইসিসটা ঠিক এই ক্রাইসিসটা বাংলা থিয়েটার না পেরিয়ে এসেছিল 80-র দশকে। আমি আবার ফিরে যাচ্ছি, যখন দায়বদ্ধ নাটকটা হয়, এবং সেই সময় দায়বদ্ধ সাকসেসটা আমি দেখেছিলাম যে আমার ওই সময় যারা থিয়েটারে সিনিয়র ছিলেন তাদের ভেতরে একটা সংশয় তৈরি করেছিল, তাদের ভেতরে একটা উত্তেজনা তৈরি করেছিল, তাদের ভেতরে একটা তর্ক বিতর্কের সূচনা তৈরি করেছিল, যে তাহলে কি এবার দায়বদ্ধ কিন্তু ভালো নাটক, কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলা থিয়েটার ঠিক যে কারণে বাংলা থিয়েটার, সেই বৈশিষ্ট্যগুলো দায়বদ্ধর মধ্যে ছিল না। এবং তখন ওই নাট্যগোষ্ঠী পরপর যে নাটকগুলো করছিলেন, বাসভূমি, কর্ণাবতী, বিপুল জনসাফল্য পেয়েছিল, এবং তখন এই প্রশ্নটা ঠিক উঠেছিল যে বাংলা থিয়েটারের যে অন্যরকম কমার্শিয়াল হয়ে যাচ্ছে, কারণ থিয়েটার ইকোনমিক্সটা তো আবার ফিল্মের ইকোনমিক্সের থেকে আলাদা। এবং তখন শুরু হলো এই লম্বা, তার আগে পর্যন্ত যে মৈনাক বলছিল না যে আলোচনাগুলো, ঠিক একই রকম ভাবে বাংলা থিয়েটারে তখন এই প্রথম চালু হলো কে কতগুলো কলস করছে তার লিস্ট বেরোনো শুরু হলো। এটা কিন্তু আগে বাংলা থিয়েটারে ছিল না। একাডেমি কিংবা অন্যান্য নাটকের হলের সামনে কত রকম বাহারি হোর্ডিং করা যায় তার একটা ধুম পড়ে গেল। কিন্তু এটা আমাদের থিয়েটার করার অভিজ্ঞতা আলটিমেটলি কিন্তু যখন আবার সুমন, ব্রাত্য, দেবেশ এরা এলো, আমিও থিয়েটার করতে শুরু করলাম, তখন আমরা কিন্তু আবার যে থিয়েটারগুলো দিয়ে বাংলা থিয়েটার আবার নতুন করে চিহ্নিত হলো, সেগুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট সিরিয়াস থিয়েটার। বিদেশি নাটক লাল সব, যেমন গন্তব্য করেছে, আবার তিস্তাপাড়ের বৃত্তান্ত করেছে, ব্রাত্য নিজে অরিজিনাল নাটকগুলো পরপর করে গেছে, দেবেশ উইঙ্কেল টুইঙ্কেলের মতো সাবজেক্ট নিয়ে এসেছে। ফলে আলটিমেটলি কিন্তু বাংলা থিয়েটার মানে এখন এই মুহূর্তে কিন্তু আবার ওই চক্করটা থেকে বেরিয়ে এসছে, যেখানে আবার নতুন করে শুধুমাত্র তোমার নাটকে কটা কলস হলো শীতকালে এইটার আলোচনা হচ্ছে, এইটাই একমাত্র নিরিখ নয়। এইটা আমার মনে হয় যে এটা সিনেমার ক্ষেত্রেও আমরা এইরকম একটা ফেজে হঠাৎ পৌঁছেছি যেখান থেকে এই সংশয়টা তৈরি হচ্ছে। আমি শুধু এটার সঙ্গে একটা ছোট্ট কথা চট করে যোগ করব। 1979 সালে 78-79 সালে আমার বাবা প্রয়াত শ্যামল সেন যাত্রায় ডিরেকশন দিতে গেলেন, এবং যাত্রাটা সম্পর্কে যাদের ধারণা আছে, দীপকদার আছে, যে ওটা একটা অদ্ভুত নির্মম ইন্ডাস্ট্রি, কিন্তু মানে এবছর হিট দিতে না পারলে পরের বছর কিন্তু তোমার চাকরি নেই। সেই সময় আমাদের সংসারটা কিন্তু পুরোপুরি বাবার যাত্রার ডিরেকশনের টাকা নির্ভর করতো, বাবা তখন পরিচালনা করতেন। অর্থাৎ আমার স্কুলের মাস গেলে মাইনেটা, আমার পুজোর জুতোটা সবটাই কিন্তু বাবার যাত্রার পরিচালনা পয়সা থেকে হচ্ছে, পরের বছর না থাকলে নেই। এবং বাবা পর হিট যাত্রা করেছে, এবং তুমি শুনবে যাত্রাগুলো কি। প্রথম যে যাত্রাটা হিট করলো বাবা, সেটা হচ্ছে তারাশঙ্করে গণদেবতা, তারপরে রমাপদ চৌধুরী বনপলাশির পদাবলী, নিহারঞ্জন গুপ্তর উল্কা। এটা কিন্তু গ্রামের অডিয়েন্স বসে দেখেছে। আজকে তারা হঠাৎ করে এত বোকা হয়ে গেল নাকি আমরা কোথাও আমাদের মধ্যে
যেমন আমরা ক্রিটিসাইজ করছি যে আমরা চাই না মেইন স্ট্রিম, অঞ্জনদা যেরকম বলছেন, যে যেরকম বললেন যে আমরা রিমেক ছবি চাই না, ট্রু, কিন্তু এই রিমেক ছবি চাই না সাথে সাথে আমি কি করে সাপোর্ট করব? কেন অঞ্জনদা হেমন্তর আগে বলবেন যে আমি সিধু জেঠাদের হলে চাই না? এটা তো হতে পারে না। সেটা হচ্ছে যে আমি তাদেরকে ডিসকারেজ করব কেন? আজকে জুলফিকারের পরে আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে যে আমাকে তিলোত্তমা মজুমদারও ফোন করেছে, আবার আমার পাড়ার যে বাড়ির যে মাছ বিক্রি করে সে বলেছে দাদা দেখেছি। এই তিলোত্তমা আমার ছবি আগে দেখেছে, কিন্তু আমার বাজারে তরকারিওয়ালা কিংবা মাছ বিক্রেতা সে কৌশিক সেনকে চেনেই না। সে ইতিমৃণালিনী করেছে, তাকে দেখেনি। অঞ্জন দত্তর বেনিসংহারে করেছে, দেখেনি। সে মৃণাল সেনের ছবি আমার ভুবন করেছে, দেখেনি। কিন্তু ওই অডিয়েন্সটা সে বাজারে যখন আমি ঢুকেছি বলছে দাদা জুলফিকার দেখেছি, এই অডিয়েন্সটাকে তো আমি অস্বীকার করতে পারি না। এও তো আমার শহরে আমার দেশে বাস করে। তাহলে কি ভালো কন্টেন্ট দিলে এটা কিন্তু একটা লোকের মাথাতেও যদি সেখানে গিয়ে প্রশ্নটা ওঠে যাচ্ছে শেক্সপিয়ারটা কে ছিল রে, এটাও তো আমার লাভ। সেখানে আমি কোথাও কি মেইনস্ট্রিম ছবিটাকে নেগেট করতে গিয়ে মেইনস্ট্রিম অডিয়েন্সটাকেও একটু বেশি রকম একঘরে করে ফেলছি না, যে ওরা কিছু বোঝে না, ওরা চায় না, সুতরাং ওরা আমার ছবি দেখবে না। এক মিনিট, আমি একটু কথা বলে নিচ্ছি। আমার মনে হয় এখানে যতজন আছে তার মধ্যে একজন আমি যেই দুটো স্ট্রিমেই কাজ করি। আমি থাকি শহরে, পড়াশোনা করি, তারপর সেখান থেকে শৈল চক্রবর্তীর ছেলে, এবং সেখান থেকে এসে আমি আলটিমেটলি সিনেমা আসি যখন, তার আগে গ্রুপ থিয়েটার করেছি আমি, কিন্তু যখন সিনেমায় এলাম মানিকদার সঙ্গে কাজ করেছি আমি, অন্য ছবি তৈরি করতে চেয়েছি আমি, কিন্তু আলটিমেটলি সে সিনেমা যেখানে পৌঁছালাম সেটা পুরোপুরি কমার্শিয়াল ফেজ, এবং উত্তম কুমারের পরের ফেজ, মানে ওই সময়টা টাকার দরকার, বাঁচতে হবে, ফ্যামিলি চালাতে হবে, এটা তো একটা প্রধান ব্যাপারই ছিল, যেটা বলছিল শ্যামলদা স্বপ্নে বলছিল। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে একটা কোথাও ভুল হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের যেহেতু এত টাকাটা কমে গেছে, আমাদের ছবির প্রোডাকশন কমে গেছে, ছবি সেল হয় না, সেখান থেকে আবার টাকাটা ভাগ করে আর্টিস্টদের টেকনিশিয়ানদের দিতে হয়। একজন আর্টিস্ট যে টাকাটা পায়, ধরা যাক আমরা আমাদের সময় যে টাকাটা পেয়েছি, উত্তমবাবুরা তাদের সময় যে টাকাটা পেয়েছেন, সেটা এই 50 বছর বাদে 66 সপ্তপদীতে 2 লাখ টাকা পেয়েছিলেন সুচিত্রা সেন, সেটা আজকে হিসেব করলে 2,56,00,000 হচ্ছে। তো এটা ভয়ঙ্কর ডিফারেন্স হয়ে যাচ্ছে। এখন হয়তো ওই টাকাতেই, মানে যে টাকাটা তখন পেতেন সেই টাকাতেই কোনো হিরোইন কাজ করছে হয়তো। তো ভয়ঙ্কর একটা অবনতি হয়েছে আমাদের। ইকোনমিক্সটা ভাবতে হবে। রাজা টাকা তোলেন সাধারণ চাষিদের কাছ থেকে, সবার কাছ থেকে, একটা তো খাজনা তো নিতেই হয় তাকে। তারপরে তিনি হয়তো একটা নবরত্ন সভা করেন, সেখানে কিন্তু তানসেন থাকে। এটাই ছিল আমাদের এখানেও, তাই ছিল। আমাদের এখানে কোনোদিনই কোনো ছোটোখাটো ডিরেক্টর ছিলেন না, বিরাট বিরাট ডিরেক্টররা কাজ করেছেন সেই সময়, এবং তারা কিন্তু অসম্ভব ভালো ভালো ছবি করেছেন, সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসও পেয়েছে। কাজে এটা নতুন কোনো যুগ নয় যে এখনই শুধু ভালো ছবি হচ্ছে। আমি কিন্তু একটু ডিফার করি এই জায়গাটায়, একটু বলে নিই, আমি বলে নিই। সেখানে আমি যেহেতু দুটো চিনি, সেই জন্য আমার মনে হচ্ছে এই দুটোকে একটু আলাদাভাবে ভাবতে হবে। একটা ফুটবল ম্যাচ, একটা গলফ খেলা একটু আলাদাভাবে ভাবলে ভালো হয়। সেই জন্য এই নিচের দিকে ছবিগুলোকে যদি আমরা ক্রমাগত বলে থাকি পাগলু অসহ্য, ওটা খোকাবাবু অসহ্য, তাহলে একটা গোলমাল হচ্ছে কোথাও। আমি বলছি বেসিক জায়গাটা সেটা যে সেরা সেরা ইন্টেলিজেন্ট ডিরেক্টররা ওপেন টি বায়োস্কোপ যে করে, সে কিছুতেই কমার্শিয়াল সেটআপে ঢুকতে চাইবে না, কারণ ওইখানে কাগজ লিখছে না ভালো তাকে, তারা খালি ওটাকে খারাপ বলছে। এবার কি হচ্ছে, যে আর্টিস্টটা দেব, যার সেলেবিলিটি ওটার ওপরে তৈরি হয়েছে, ট্রিমেন্ডাস সেলেবিলিটি ওর, সেই এই মুহূর্তে দেবের কথা যদি ধরি, সে কিন্তু এসে বুনোহাস করতে যাচ্ছে। এবং কেন না, ওর একটা লাইন তো অন্তত চাই, একটা ভালো একটা সমালোচনা তো চাই। যেহেতু সে টাকাটা রজনীকান্তের মতো বা এর মতো সালমান খানের মতো পায় না, তাদের ওটা বলারই করছে না কিছু, তাদের টাকাটা এনাফ, প্রচুর টাকা পায়, সে অন্যভাবে লাইফ লিড করেছে। এখানে কিন্তু কিছুই পাবো না তা তো হয় না, একটা লাইনও তো আমি পাবো, তাহলে সম্মান তো পাই, একদিকে উৎকর্ষের জন্য সম্মান পাই, আর ওর মানি। আমি একটা জিনিস বলি, একটা কোথাও একটা অসুবিধা কেন ওই মেইনস্ট্রিম ছবিগুলো ভালো ছবি হবে না, যেটা অঞ্জন দা, আমি একটা বলিনি, মেইনস্ট্রিম ছবি তো ভালো ছবি হতো, হ্যাঁ হতো, এবং আমি প্যারাডাইমটা বলছি, আমাদের সমস্ত চলচ্চিত্র কিন্তু হলিউড থেকে কিন্তু প্রভাবিত। ফাইনালি আমরা বলিউড বলি, টলিউড মানে সেখানে আপনি দেখুন আজকে সমস্ত ভালো ছবি কিন্তু কমার্শিয়াল ছবি। আমেরিকান বিউটি, হ্যাঁ, আ বিউটিফুল মাইন্ড,
ইনসেপশন, সাংঘাতিক কমপ্লিকেটেড ছবি চলছে, হিউজ বক্স অফিস করেছে, হিউজ। এবং আমরা দেখছি ইভেন ইন কেরালা ভালো ভালো ছবি করছে যেগুলো মোহনলাল মামুট্টি অভিনয় করছে। তাহলে এখানে কেন আমরা ধরে নেব যে ওই পাগলুর মতো ছবি করতে হবে? ওয়াই কান্ট উই ডু গুড সিনেমা? সেটাই বলছি। আমরা প্রথমেই ধরে নিচ্ছি, একটু বলে নি, প্রথমেই ধরে নিচ্ছি যে কপি ফিল্ম করতে হবে। আমি অ্যাবসলিউটলি ইন এগ্রিমেন্ট উইথ অঞ্জন দত্ত। প্রথমেই ধরে নিচ্ছি যে এই এলিমেন্টগুলো ঢোকাতে হবে। কেন? ল্যাটিন আমেরিকান সিনেমা, ইউরোপিয়ান সিনেমা, সব জায়গায় মেইন স্ট্রিম ইজ অলসো ভেরি গুড সিনেমা। খালি একটা ছোট্ট জায়গা বলে দিই, মানে যেটা বললি সেটা সেই প্রসঙ্গে বলছি। এইখানেই তো প্রবলেমটা হচ্ছে, যে প্রবলেমটা আমি দেখাতে চাইছি, তার মানে ইন্টেলিজেন্স চাই ওখানটাতে। ওই মেইন স্ট্রিম সিনেমা মেকিংটার মধ্যে ওই জায়গাটাতে ইন্টেলিজেন্স চাই। আর তোমরা ওটাকে এতই ব্লেম দিয়েছো, এতই ঘেন্নার জায়গা করে দিয়েছো যে ওখানে কেউ যাচ্ছে না। তো আমার মনে হয় একটা জায়গা আমরা ভাবছি, মানে আমি বলছি যে শুধু দর্শকদের দোষ দিয়ে কি হবে? এখন তো বলিউডেও অল্প বাজেটে থটফুল পরের পর ফিল্ম হচ্ছে। এটা তো ফিল্ম মেকিং নিয়ে তো ঠিক নানান রকম সমস্যা তো আছে। আমি বলছি যে আরেকটু বোধহয় একটু আলাদাভাবে যদি দেখি যে আমাদের লাইফস্টাইলটাই কি বিশাল পরিবর্তিত হয়ে যায়নি? সময়ের ক্রাইসিস যেটাকে বলে, যে হলে গিয়ে ফিল্ম দেখা, আমাদের জীবনযাপন এত গতিপূর্ণ হয়ে গেছে, এত বেশি বিবিধ জিনিসের সঙ্গে আমরা জড়িয়ে গেছি, এবং এন্টারটেইনমেন্ট জিনিসটা এত বিভাজিত হয়ে গেছে যে আগে ধরা যাক উত্তম সুচিত্রা দেখার জন্য সকলেই ভিড় করত, কিন্তু এখন একটা ফিল্ম দেখার জন্য সকলেই ভিড় করে না, কেননা এন্টারটেইনমেন্টের জায়গাগুলো অনেক ভাগ ভাগ। আমি সাহিত্য থেকে তোমার একটা উদাহরণ দিই, যে আরেকটা সেটা হচ্ছে নকল ইন্ডাস্ট্রি। অর্থাৎ একটা ফিল্ম হলে আসা মাত্র সেটা নকল হয়ে যাচ্ছে, বাজারে পাইরেটেড কপি বেরিয়ে যাচ্ছে, লোকে হলে যাচ্ছে না, 25 টাকা দিয়ে কিনে সেটা বাড়ি নিয়ে গিয়ে দেখছে। এগুলোও তো ভাবার বিষয় আছে। এবং ধরো ফেলুদা বা ব্যোমকেশ বই বাজারে বছরের পর বছর, যুগের পর যুগ বেস্টসেলার হয়েছে, অথচ তুমি রিসেন্ট ডেটা দেখো যে শবর দাশগুপ্ত ফিল্ম করার পর তখন বাঙালি জানলো, আচ্ছা শবর দাশগুপ্ত শীর্ষেন্দুবাবু লিখেছেন, আচ্ছা কেন, ওর কটা বই পাওয়া যায়। মানে আমি বলছি এটা কিন্তু একটা রিভার্স সার্কেলও চলছে। আমি শুধু টেলিভিশনের দর্শককে পয়েন্ট আউট করছি, কিন্তু সেটা পাঠকেও। আরেকটা প্রবলেম যেটা অঞ্জন বলল, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটরের কিছু বদ্ধমূল ধারণা আছে। সেই বদ্ধমূল ধারণা অনুযায়ী তারা ছবি নির্বাচন করছেন, পরিচালক নির্বাচন করছেন, বিষয় নির্বাচন করছেন। সেক্ষেত্রেও যারা সত্যি ভালো মেইন স্ট্রিম ছবি করতে চায়, যেটা বাংলার ট্রেডিশন। চিরঞ্জিত আমাকে একটা গল্প বলেছিল বাড়িতে, মনে আছে? সেই জানলায় এলো দুজন, হঠাৎ কি না কি হলো, একজন মারা গেল, একটা অসাধারণ টেক্সট, কিন্তু সেই টেক্সটটা এখনো ছবি হয়নি। That was a completely mainstream commercial film, but our distributors don't seem to realize what is good for them. This is the problem. আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমি শুধু একটা আমার মূল বিষয় ফিরে গিয়ে একটা বা বলা যায় দুটো খবর দিয়ে শেষ করব। এবং বুঝতেই পাচ্ছেন আমরা বিষয়টা শুরু করেছিলাম যে গোয়েন্দা ছবি এই মুহূর্তে বাংলায় কোথায় দাঁড়িয়ে, এবং এটা কি সত্যি যে একের পর এক গোয়েন্দা ছবির যে সাফল্য সেটা অন্য ছবির গতিমুখটাকে কোথাও রুদ্ধ করে দিচ্ছে আমরা জানি না, কিন্তু বাস্তব ছবিটা হচ্ছে ওই খবরের কথা বললাম, শিবপ্রসাদ নন্দিতা জুটি, যারা এর আগে গত 2 বছরে সম্পর্ক নির্ভর ব্লকবাস্টার ছবি দিয়েছে, তারা সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি, আবার একটা গোয়েন্দা চরিত্র, সেটা নিয়ে ছবি করার কথা ভাবছে। আর একেবারে শেষ, সৃজিত মুখোপাধ্যায় কিছুক্ষণ আগে কৌশিক উদাহরণ দিচ্ছিল, পরের সন্তু কাকাবাবুর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সুতরাং আমি বিতর্কের শেষে বিতর্কের রায়টা বোধহয় দর্শকরা দিয়েই দিয়েছেন। অবশ্যই একটাকে পছন্দ করা মানে অন্য সমস্ত কিছু অপছন্দ করা নয়, কিন্তু শেষে একটা কথাই বলতে হয় যে অন্তত এই বাংলা বাজারে, বাংলা ইন্ডাস্ট্রিতে রাখে গোয়েন্দা মারে কে। ভালো থাকবেন, শুভরাত্রি। যুক্তি তক্ক নিবেদন করছে প্রাপ্তি, বাংলার পরনে বাংলার পরাণে, পাওয়ার্ড বাই অলিভ অ্যালেন বডি অয়েল, সহযোগী নিবেদক শালিমার আগরবাতি, সুগন্ধি সম্পর্কের মেলবন্ধন, রুবি নিউরোসায়েন্স, সেই চেনা পরিষেবা আরো উন্নত প্রযুক্তি, প্রিন্ট পার্টনার দ্য টেলিগ্রাফ, আনপুট ডাউনেবল, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM।